আর বাকি আর কাউকে এখানে দেখতে পাচ্ছি না, কেউ তো হাত তুলছেন না। আচ্ছা, বিজনেস ব্যাকগ্রাউন্ড ছাড়া অন্য ব্যাকগ্রাউন্ডের বলতে এখানে যদি বলি যে লেটস সে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের কারা কারা আছেন, একটু হাত তুলবেন। ওমর হচ্ছেন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, হোসেন আহমেদ সাদি, ফারদিন মজুমদার, তিনজন আমি দেখতে পাচ্ছি। তাহলে এখানে বাকি থাকলো চারজন। এই চারজন তারা আপনারা কোন ব্যাকগ্রাউন্ডের, তারা আপনি একটু মুখে বলেন শুনি। জহিরুল ইসলাম ভুইয়া, আরাফ ইয়াদ। যদি আপনাদের মাইক্রোফোনের প্রবলেম না থাকে তাহলে কাইন্ডলি একটু বলতে পারেন যে আপনি কোন ব্যাকগ্রাউন্ডের। জি জি, আমি হচ্ছে পিওর সাবজেক্ট ম্যাথমেটিক্সে পড়ছি, ম্যাথমেটিক্সে পড়াশোনা করছেন, অনার্স ফার্স্ট ইয়ার। জি অনার্স ফার্স্ট ইয়ার আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, গুড। সো এখানে আমি দেখতে পাচ্ছি 10 জন চলে আসছে, বাকিরাও চলে আসবে আস্তে আস্তে। আমি আপনাদেরকে আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি অ্যান্ড দেন আমরা আজকে আমাদের সেশনটা শুরু করব। ফার্স্ট অফ অল আমি আপনাদের সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। জহিরুল হ্যাঁ, আমি ইসলাম। জহির। আমি আসলে আমার হুম হুম। পিসি থেকে কানেক্ট করাতে কথা বলতে পারছিলাম না। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিয়েছি, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাই, জি ভাইয়া। আচ্ছা, ওকে। সো আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, এটার জব প্রিপারেশন অ্যান্ড রোড ম্যাপ নিয়ে আলোচনা করব। অ্যাট দ্য সেম টাইম আমাদের কোর্সে আপনারা কি কি শিখবেন, কোর্সে কি থাকবে, আমরা কি কি ফিচার্স এখানের মধ্যে দিচ্ছি আপনাদের জন্য, এই জিনিসগুলো সম্পর্কে আমরা শেষের দিকে একটু আলোচনা করব। তো ফার্স্টে আমার আমরা আজকে যে জিনিসগুলো ডিসকাশন করব সেটা হচ্ছে হোয়াট ইজ বিআই অ্যানালিস্ট, বিআই অ্যানালিস্ট আসলে কি, এটার স্কোপগুলো কীরকম, বিআই অ্যানালিস্টের অ্যাকচুয়ালি জব রেসপন্সিবিলিটিগুলো কী কী ধরনের হয়ে থাকে। হ্যাঁ, হোসেন আহমেদ সাদি প্লিজ। সাদি, আপনার কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, ভুলে চাপ করে চলে গেছে। আচ্ছা ঠিক আছে। তো বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট বা বিআই অ্যানালিস্ট এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জব এবং খুবই লুক্রেটিভ একটা জব। এই জবের জব রেসপন্সিবিলিটিগুলো কি সেগুলো আমরা একটু ডিসকাস করব এবং এগুলোর জন্য কি কি জিনিস শেখা উচিত, কি কি স্কিল ডেভেলপ করা উচিত সেগুলো আমরা দেখব, একই সাথে কোর্স মডিউল এবং আপনাদের কাছ থেকে কিছু কোশ্চেন আনসার আমরা নিব। সো অ্যাবাউট মি, আমার নাম নাজমুস সাকিব, আমি এই একাডেমি কো ফাউন্ডার। আমি বিএসসি করেছি রুয়েট থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে, অ্যান্ড দেন আই ডিড মাই মাস্টার্স ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ফ্রম ইউএসএ, অ্যান্ড জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আমি আমার সেকেন্ড মাস্টার শেষ করি 2022-এ। আমি এর আগে কোভিডের আগে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে ছিলাম, চিটাগাং একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ডিপার্টমেন্টে। আমি ইউএসএ যাওয়ার আগে ওয়ালটনে আমি এক্সিকিউটিভ হিসেবে ছিলাম সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে। অ্যান্ড আমি মূলত একজন নিজেকে রিসার্চার অ্যাকাডেমিশিয়ান বলতে পছন্দ করি। আমার একই সাথে ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্সও আছে মোটামুটি এবং টিচিং এক্সপেরিয়েন্সও অনেক দিন ধরে আছে। আর আমি এই ডেটা সায়েন্স রিলেটেড যেই সকল স্কিলগুলো, সেই স্কিলগুলো মূলত আমি দীর্ঘ প্রায় 4 বছরের উপর ধরে করাচ্ছি। আমি মূলত আপনার 2020-এর মাঝামাঝি থেকে আসলে শুরু করি, যখন কোভিড চলছিল তখন থেকে আমি অনলাইনে ক্লাস নেওয়া শুরু করি। এবং টু বি অনেস্ট, যদি আসলে এটা যদি ভুল না করে থাকি আমি, তাহলে বাংলাদেশে বলতে গেলে ডেটা সায়েন্স রিলেটেড কোর্স সবার আগে আমি শুরু করেছি। তারপর আরও অন্যান্য অনেক প্ল্যাটফর্মগুলো এসেছে, আমাদের প্ল্যাটফর্মটাই আসলে একদম শুরুতে আমরা পায়োনিয়র বলতে পারেন। আর অ্যাজ এ রিসার্চার অ্যাকাডেমিশিয়ান হিসেবে আমি একাডেমিক্যালি বিভিন্ন রিসার্চ জার্নাল পেপারের সাথে কাজ করেছি এবং আমার এখন পর্যন্ত 7টা জার্নাল পেপার পাবলিশ হয়েছে, যার সাইটেশন মোটামুটি 265-এর উপরে। আমার রিসার্চের এরিয়া যদি বলি তাহলে সেগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং, হেলথ কেয়ার, প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, ডিপ লার্নিং, এনএলপি। আমি মূলত এই সকল এরিয়াতে কাজ করে থাকি। এছাড়া আমি কিছু বাইরের কিছু প্রজেক্টের সাথে আমি জড়িত ছিলাম। আমি জার্মানির ফিনটেক ব্যাংকের একটা প্রজেক্টের সাথে ছিলাম, এছাড়া ইউএসএইডের একটা প্রজেক্টের সাথে ছিলাম। এই ধরনের কিছু টুকটাক কাজগুলো আমি করে এসেছি।
স্টিল নাও এখনও কিছু জায়গায় আমি কাজ করছি। মূলত আমি ডেটা কনসালটেন্ট হিসেবে কাজ করে থাকি এই ধরনের কোম্পানিগুলোতে। তো এই ছিল মোটামুটি আমার সম্পর্কে একটা শর্ট ডেসক্রিপশন। আমি যদি আমাদের এই প্ল্যাটফর্মটা সম্পর্কে ছোট্ট করে বলি, আমাদের এই প্ল্যাটফর্মটা প্রথমে একটা ফেসবুকের পেজের মাধ্যমে আমরা শুরু করি, যার নাম গ্র্যাড বাংকার লার্নিং হাব। আপনারা যারা আমাদের এখানে অনেক দিন ধরেই আছেন, আমাদেরকে ফলো করছেন, তারা হয়তো জানেন যে আমাদের আগের পেজের আগের নামটা ছিল গ্র্যাড বাংকার লার্নিং হাব। এটা আমরা নভেম্বরের 2020 সাল থেকে আমরা শুরু করি এবং তখন থেকে আমরা বিভিন্ন ধরনের কোর্সগুলো করাতাম। ছোট ছোট কোর্স, যেমন আপনার শুধুমাত্র পাইথন, শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স, অথবা শুধুমাত্র মেশিন লার্নিং, অথবা শুধুমাত্র এক্সেল, এরকম ছোট ছোট আমরা কোর্স করানো শুরু করি 2020 এবং 21 সালে। মূলত 2022 সাল থেকে আমরা বুট ক্যাম্প করানো শুরু করি। তো বুট ক্যাম্প জিনিসটা কি? বুট ক্যাম্প হচ্ছে যে একটা পার্টিকুলার জবের জন্য যেই ধরনের স্কিল দরকার, যেই ধরনের রিকোয়ারমেন্ট দরকার, সে সকল রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করার জন্য যা যা স্কিল শেখা উচিত সেইগুলো আমরা শেখানো শুরু করি। তো এই 2022 সাল থেকে যখন আমরা বুট ক্যাম্প শুরু করি, তখন আমাদের মেন্টর ছিল 2 জন, আমি এবং আমার সাথে আরেকজন মেন্টর ছিলেন। সে এখনও আমাদের সাথে আছে। 2023 সালে আমরা বুট ক্যাম্পগুলোকে আবার আরেকটু মডিফাই করি এবং আমাদের যিনি মেইন ফাউন্ডার, মানে আমাদের কোম্পানির যিনি মেইন ফাউন্ডার, উনি ইউএসএতে আছেন, পিএইচডি করছেন। এবং ইউএসএতে আমি যখন ছিলাম সেই সুবাদে আমাদের কিছু অ্যাডভাইজর আছেন, তো তারা বিভিন্ন সেক্টরে কাজ করছেন, ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট হিসেবে বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন রিসার্চ সেক্টরে আছেন। তাদের অ্যাডভাইস অনুসারে বা তাদের কোর্স, আমাদের কোর্স মডিউলগুলো তাদের সাথে ডিসকাস করে আমরা আমাদের কোর্স মডিউলগুলোকে মডিফাই করি। সো ইন এ সেন্স উই ক্যান সে দ্যাট আওয়ার কোর্স মডিউল ইজ কোয়াইট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আপনি যদি দেশের বাইরের যে সকল অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে, যেমন ইউডেমি, কোর্সেরা, ইফ ইউ লুক থ্রু দোজ পেজেস, ওয়েব পেজেস অ্যান্ড দোজ প্ল্যাটফর্মস, ওখানে যেই ওয়েতে বা যেইভাবে আর কি কোর্সের মডিউলগুলো সাজানো হয়ে থাকে, আমাদের কোর্সের মডিউল সে একই রকমভাবে সাজানো। অর্থাৎ তারা যা পড়ায় আমরা আসলে সেই একই জিনিসই, অলমোস্ট একই জিনিসই আমরা শিখাই। 2023 সালে আমাদের তখন মেন্টরের সংখ্যা হচ্ছে 6 জন ছিল, এবং এখন 2024 সাল আমাদের এখন টোটাল মেন্টরের সংখ্যা হচ্ছে 8 জন, এবং আরও 3 জন নতুন মেন্টর আমাদের ঈদের পরে জয়েন করবে আমাদের সাথে। তো এই থ্রু আউট দ্য জার্নি, 3.5 বছরের এই জার্নিতে আমরা প্রায় 50টার উপরে ব্যাচ কমপ্লিট করেছি। আমাদের কমপ্লিট স্টুডেন্ট 700-র উপরে, 750-এর উপরে রাইট নাও। এবং আমাদের প্রতি ব্যাচ থেকে যদি আমরা বলি, অন অ্যান অ্যাভারেজ 2-3 জন করে তাদের জব প্লেসমেন্ট হয়। যারা কিনা ফ্রেশ গ্র্যাজুয়েট, তাদের জব প্লেসমেন্ট হয়। আর যারা অলরেডি এখানের মধ্যে বিভিন্ন জায়গায় জব করছে, রাইট নাও হয়তো কোনো জায়গায় কাজ করছে, এখন এই মুহূর্তে জব করছে, তারা তাদের ক্যারিয়ারে আরও এক ধাপ উপরে চলে যাচ্ছে, ভালো করছে, হয়তো প্রমোশন হচ্ছে অথবা বেটার কোনো একটা জায়গায় যাচ্ছে। এরকম সংখ্যা যদি বলি তাহলে সেক্ষেত্রে 150-এর উপরে। এছাড়া ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে চলে গেছে এরকমও সংখ্যা আছে অনেক। যদি বলি রিপোর্টেড, এরকম অনেকেই আছে যারা আমাদেরকে দেখাচ্ছে, আমাদেরকে বলছে যে তারা ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো শুরু করেছে। আস্তে আস্তে তারা ফ্রিল্যান্সিংয়ের দিকে অনেকে আগাচ্ছে। হয়তো প্রথম দিকে হয়তো স্ট্রাগল করছে, পরবর্তীতে আবার তারা সেখান থেকে ট্র্যাকে ফিরে আসছে। তো এই ছিল মোটামুটি আমাদের শুরুর দিকের কথা। আমরা গত বছর জুন মাসে আমাদের ইউএসএর যারা কোলাবোরেটর আছে বা ইউএসএর যে সকল আমাদের যে অ্যাডভাইজার আছে, তাদের সাথে কোলাবোরেশনে আমরা মূলত এটাকে রিব্র্যান্ডিং করি একাডেমি নামে। সো একাডেমি হচ্ছে আমাদের, এটা একটা ইউএস বেসড প্ল্যাটফর্ম বলতে পারেন, যেটার এখানে ইউএসএতে একটা লোকেশন আছে, আর এখানে আমাদের ঢাকায় উত্তরাতে আমাদের একটা লোকেশন, 2টা লোকেশন। আর এছাড়া আমাদের বেশিরভাগ কাজগুলি অনলাইনে হয়ে থাকে। তো সেজন্য আসলে মোস্ট অফ দ্য কেসে আসলে আমরা অনলাইনেই সব কিছু ডিল করি। আমাদের যারা এমপ্লয়িরা আছে তারা সবাই মোটামুটি বলতে গেলে রিমোটলি জব করে, ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে ঘরে বসেই জব করে। আমিও বলতে গেলে ঘরে বসেই কাজ করি, ঘরে বসেই এটা চালাচ্ছি। এবং আমাদের যারা মেন্টর তারা নিজেদের ঘরে বসেই যার জায়গা থেকে কোর্স করাচ্ছে। সো আমাদের প্রতি মাসে আমরা অ্যাভারেজ 1টা বা 2টা করে ব্যাচ অফার করি। রমজান মাসটাতে আমরা কোর্স অফার করি না। রমজান মাস বাদ দিয়ে বাকি 11 মাসে আমরা প্রতি মাসে অন্তত 1টা বা 2টা করে ব্যাচ অফার করি। তো আমি যদি খুব বেশি পিছনে না গিয়ে 2023 সালের কথাই যদি বলি, 2023 সালে আমাদের 18টা ব্যাচ
আমরা রান করেছি এবং এখন 2024 সালের এপ্রিল মাস চলে। ওই 18টা ব্যাচের মধ্যে 17টা ব্যাচ কমপ্লিট। লাস্টে ডিসেম্বরের যে একটা ব্যাচ ছিল সেই ব্যাচটা এই মাসে শেষ হয়ে যাবে এবং 2024 সালে আমরা আজকে যে ব্যাচটা শুরু করতে যাচ্ছি আপনারা হয়তো জানেন এটা হচ্ছে 2406। এই 24 মানে হচ্ছে 2024 সাল এবং 06 মানে 6 নাম্বার ব্যাচ। দ্যাট মিনস আমরা এখন যে ব্যাচটা শুরু করতে যাচ্ছি এইটা হচ্ছে এই বছরের 6 নাম্বার ব্যাচ। তো এই ছিল মোটামুটি আমাদের সম্পর্কে ছোট্ট একটা বিবরণ, আমার সম্পর্কে বিবরণ। আমি পরবর্তী স্লাইডে যাওয়ার আগে আপনাদের কাছ থেকে যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থেকে থাকে আমি সেটার আনসার এখন দিচ্ছি, দিয়ে তারপরে আমি পরের স্লাইডে চলে যাব। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারেন। নাই? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভাই, আমি জানতে চাচ্ছিলাম এটা কি ফুল কোডিং বেস, মানে কোডিং করে এগুলি করতে হবে এরকম কিছু? না, আমাদের বিআই অ্যানালিস্টের যে কোর্সটা সেই কোর্সটাতে কোডিংয়ের পরিমাণটা একটু কম। আমি একটু আপনার ইনফরমেশনটাকে আর একটু ক্লিয়ার করার জন্য যদি বলি যে ডেটা সায়েন্স যেটা এইটা হচ্ছে এক ধরনের নলেজ ডোমেইন। এই নলেজ ডোমেইনের আন্ডারে অনেকগুলো ক্যারিয়ার পাথ সেপারেটলি ভাগ করা আছে, কাইন্ড অফ ব্রাঞ্চ আউট হওয়ার মতন। যদি এখানে আমি আর একটু সহজভাবে আপনাদেরকে বুঝাই তাহলে ধরেন ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা নলেজ ডোমেইন। এই ইঞ্জিনিয়ারিংটার সাথে আরও অন্যান্য পার্ট ভাগ করা আছে। যেমন ধরেন কেউ একজন যদি বলে যে লাইক ফর এক্সাম্পল একটা ছেলে সে এসএসসি এইচএসসি পরীক্ষা দিল, এখন তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা ঠিক আছে তুমি বড় হয়ে কি হতে চাও? সে বললো আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই। ওকে ফাইন, ভালো কথা, তুমি ভালো কথা ইঞ্জিনিয়ার হতে চাও, তুমি কি ইঞ্জিনিয়ারিং পড়বা বা তুমি কোন সাবজেক্টে পড়বা? তখন সেখানে সে কোশ্চেন করে যে হ্যাঁ আমি সিএসসি পড়বো, অথবা কোশ্চেন করে যে আমি হচ্ছে ইলেকট্রিক্যালে পড়বো। তো দেখেন এখানের মধ্যে আপনার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, সিএসসি এরকম কিন্তু অনেকগুলো ভাগ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, ঠিক না? তো একই রকমভাবে ডেটা সায়েন্সের বিষয়টা হচ্ছে একই রকম। আচ্ছা, আমার এখানে স্ক্রিনটা আমি কয়েকজন এখানে জয়েন করতে যাচ্ছে, বাট খুব সম্ভবত আমি এখানে তাদেরকে অ্যাড করতে পারছি কি? হ্যাঁ, এখন পারছি। আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি, যে দেখেন এখানের মধ্যে ইঞ্জিনিয়ারিং অনেকগুলো যেমন সেক্টর আছে, তেমনি ডেটা সায়েন্সের অনেকগুলো এরকম ক্যারিয়ার সেক্টর ভাগ করা আছে। একটু পরে আমি আপনাদেরকে একটা স্লাইডে সেই জিনিসটা এক্সপ্লেইন করব। এখানে আপনার ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, মার্কেটিং অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা আর্কিটেক্ট, এরকম বলতে গেলে প্রায় 10 থেকে 13 ধরনের আপনার বিভিন্ন ক্যারিয়ার ট্র্যাক আছে। তো এই সবগুলো ক্যারিয়ার ট্র্যাকই যে বাংলাদেশে এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে তা কিন্তু না। এখনও বাংলাদেশ যে স্টেজে আছে সেই স্টেজটা একটা বুমিং স্টেজ বা একটা অ্যামেচিওর লেভেলে আছে। এই অ্যামেচিওর লেভেলে থাকা অবস্থায় যে কোম্পানিগুলো মূলত যেই ধরনের জব খুঁজতেছে বা যে ধরনের কাজগুলো করে থাকে সেই ডেটা সায়েন্সের রিলেটেড কাজগুলোর মধ্যে মূলত সবচেয়ে প্রথমে যদি আমি বলি যে বিজনেস অ্যানালিস্ট এটার ডিমান্ড এখন সবচেয়ে বেশি। আপনি যদি এখন লেটস সে আপনি যদি বিডি জবসে যদি আপনি চেক করেন অথবা লিঙ্কডইন আপনি যদি চেক করেন তাহলে দেখবেন যে বাংলাদেশে অনেক কোম্পানি এখন বিজনেস অ্যানালিস্ট, বিআই অ্যানালিস্ট খুঁজতেছে। এরপর আসে হচ্ছে ডেটা সায়েন্টিস্ট বা ডেটা অ্যানালিস্ট, এই ধরনের আপনার জব অফারগুলো থাকে বা জবের ক্রাইটেরিয়াগুলো থাকে। অন্যান্যগুলো খুবই কম, সংখ্যায় কম, বাট তারপরও নাই যে তা না, কারণ বাংলাদেশে এরকম অনেক বাইরের কোম্পানিগুলো আমাদের দেশে সেট আপ করছে, আমাদের এখানের মধ্যে ব্রাঞ্চ করছে। তো তারাও কিন্তু খুঁজে এরকম যে কারা এক্সপার্ট, কারা জানে, নলেজ কাদের ভালো, কাদের এক্সপেরিয়েন্স তাদের ভালো, কাদের প্রজেক্ট পোর্টফোলিও ভালো, এগুলোর উপর বেস করে সেইভাবে তারা চুজ করে থাকে। তো আমি এখন জি এখানে আমি একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ডেটা অ্যানালিস্ট যে সে করবে এটা কি আপনার জিটিএম বা জিএ4 এর মাধ্যমে, ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, নাকি এটা আপনার মানে কিভাবে আপনারা এটা অ্যানালিসিসটা যে করবে সেটার মাধ্যমটা কি? যেমন ধরেন আপনার ফেসবুক একটা মাধ্যম, সোশ্যাল মিডিয়া, ডেটা অ্যানালিসিস এটা কি মানে কোডিং তো বললেন যে খুব একটা বেশি না, কম, তাহলে এটার ওইটা মানে কোন থ্রুতে যাচ্ছে এটা? আচ্ছা, আপনি কি এক্সেলে কাজ করেন? মোটামুটি। এক্সেল হচ্ছে একটা টুল, ওয়ান অফ দ্য টুলস। আচ্ছা, আপনি কি পাওয়ার বিআই তে কাজ করেছেন?
মানে অল্প অল্প, অতটা এক্সপার্ট না পাওয়ার বা বিআই অত- এটা হচ্ছে ওয়ান অফ দ্য টুলস। একই রকম ভাবে এসকিউএল আছে, পাইথন আছে। এগুলো হচ্ছে আপনার মূলত ডেটা অ্যানালাইসিস, ডেটা ভিজুয়ালাইজেশন এবং ডেটাগুলোকে মডেলিং করার কাজে এই ধরনের টুলসগুলো মূলত আমরা ইউজ করে থাকি। আচ্ছা, ওয়েব অ্যানালাইটিক্স এবং ডেটা অ্যানালিস্টিক্সের পার্থক্য কি? ওয়েব অ্যানালিটিক্সের কাজ হচ্ছে আপনার এটা মূলত ওয়েবসাইটের সাথে কানেক্টেড, ওয়েবসাইট ডেটার সাথে কানেক্টেড, ওয়েব ডেটা। আর আমি যদি এখানের মধ্যে শুধুমাত্র ডেটা অ্যানালিস্টের কথা বলি, ডেটা অ্যানালাইসিস বা ডেটা অ্যানালিটিক্সের কাজ এগুলো সরি এগুলো আপনার মূলত বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই সকল জায়গায় বা আপনার ধরেন সার্ভিস কোম্পানিগুলোতে এই কাজগুলো হয়ে থাকে বা এই রিলেটেড জবের অপরচুনিটিগুলো থাকে। শায়েক আহসান, শায়েক আহসান, জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে ব্র্যাক থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি আর স্বপ্নতে 6 মাস ইন্টার্নশিপ করছি, যেটা অ্যানালাইসিস টিম অ্যাক্টিভিটি আচ্ছা আচ্ছা করা হয়েছে। তো আমার বিজনেস অ্যানালিটিক্স যে মানে একটা মানে মোটামুটি আইডিয়া আছে। আচ্ছা আচ্ছা তো সেই আর মানে এক্সেলও ভালো, মানে এক্সেলও ভালো দক্ষতা আছে। তো আমি মেইনলি মানে আসলে বাংলাদেশে ফিল্ডটা সম্পর্কে জানার জন্য আসলে আপনাদের সাথে যুক্ত হয়েছি। শিওর, নো প্রবলেম। এটা তো একটা জাস্ট যে বাংলাদেশ বা এই ফিল্ডটা সম্পর্কে আরো ইনডেপথ নলেজ, ইনডেপথ নলেজের নেওয়ার জন্য মেইনলি আমার প্ল্যান, মানে ইচ্ছা আছে এই ফিল্ডে ক্যারিয়ার তৈরি করার। তো জাস্ট হচ্ছে জানতে চাচ্ছিলাম যে যে আপনারা যে হচ্ছে মানে কোর্স মডিউলটা আমি দেখছি যে আপনাদের পাইথন আর ট্যাবলু আর এসকিউএল সবই আপনারা কভার আপ করছেন। জি। হ্যাঁ, তো হচ্ছে আসলে এটাতে যে মানে নলেজটা প্রোভাইড করা হবে, এটা কি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যাবে, বিগিনার টু ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যাবে, নাকি পুরোটাই কভার করবে? দেখেন এখন Because আমার জানার মতে মানে মানে আমি যতদূর জানি সেটা হলো যে, সরি এটা করার জন্য, সমস্যা নেই। তো যেটা আমি যতদূর জানি যে বিকজ হচ্ছে এগুলা হচ্ছে ডিফারেন্ট মানে পাথ, মানে যেমন হচ্ছে যদি আমি প্রত্যেকটা সফটওয়্যার আলাদা করি, যেমন বিবিএ এর মধ্যে মার্কেটিং, ফাইন্যান্স আর এই প্রত্যেকটা সফটওয়্যারের দক্ষতা অর্জন করতে কিন্তু সেই পরিমাণ সময় লাগে। ট্রু। তো এটা আমার একটা মানে এই যে মনে করেন আমি যদি এসকিউএল নিয়েও কাজ করি, যেমন ভাইয়া ওই যে কয়েকবার কোডিং এর কথা বলছেন মনে হয় সাইফুল ভাই, জি। তো আসলে কোডিংটা অতটা দরকার নেই, সেটা যেমন ঠিক আছে, বাট যখন ওই যে যখন ওই এক্সট্রিম লেভেল অফ ডেটা একটু অ্যাডভান্স লেভেলে যখন আমরা যাই, রাইট, হ্যাঁ তখন এটা দরকার পড়ে, বিকজ হচ্ছে মানে পাইথনের মানে কোডিং এর তো বিভিন্ন ইমপ্লিকেশন আছে। কোডিং একটা ল্যাঙ্গুয়েজ বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে ইউজ করা, যেমন আমরা যখন ইংলিশ শিখি দেখা যায় যে ইংলিশটা হচ্ছে বিশেষ হচ্ছে কাজে ইউজ করা, যেমন কর্পোরেট লেভেলে ইংলিশে একটা কাজ আছে। কোডিং এর ল্যাঙ্গুয়েজও আসলে ডেটা অ্যানালিটিক্স এর মানে কিছু ফিল্ডে যায়, ওটার কাজটা তখন মানে আসে যে আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের একটা এক্সেল ফাইল হচ্ছে মানে একটা ডেটা অ্যানালিটিক্স করতে হচ্ছে আমার ম্যানুয়ালি হচ্ছে যখন মানে 1-1.5 ঘন্টা লেগে যাচ্ছে, আমি পাইথনের কোডটা এই জন্যই লিখবো যাতে ওটা প্রসেসটা অটোমেটেড করে আমি সেটাকে 5 মিনিটে নিয়ে আসতে পারি। রাইট, ভেরি গুড। মেইনলি এটাই। তো মানে এই ফিল্ডে যেহেতু আইডিয়া আছে আর আমি নিজের পার্সোনাল রিসার্চ করছি, তো আমি খুব করে ইনশাআল্লাহ আপনাদের কাছে আরো বেশি শিখতে পারবো। আর আমার বাংলাদেশে এই ফিল্ডের হচ্ছে কতটুকু ইমপ্লিকেশন হচ্ছে সেটুকু জানতাম। রাইট, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেকগুলো কোশ্চেন করেছেন এবং অনেক কিছু ইনফরমেশন জানতে চেয়েছেন। আমি থ্রু আউট দ্য আজকের যেই স্লাইড, সেই স্লাইডগুলোতে আমি একটা একটা করে এক্সপ্লেইন করব। আমি একটু ইমতিয়াজ হাসানের কাছে যেতে চাচ্ছি। আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি একটু করে ফেলেন, আমি আনসারটা দিয়ে তারপরে পরের স্লাইডে চলে যাব। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের কোর্স কারিকুলামটা আমি দেখেছিলাম। আমার একটা কোয়েশ্চেন ছিল, মাইক্রোসফট পাওয়ার বিআই অ্যানালিস্ট, মাইক্রোসফট সার্টিফাইড পাওয়ার বিআই অ্যানালিস্ট, আপনাদের এই কোর্সটা করার পরে ওইটার যেই এক্সামটা সেটার জন্য আসলে আমরা কতটুকু প্রিপেয়ার্ড হতে পারবো বা প্রিপেয়ার হতে পারবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের কোর্সে একদম লাস্টে একটা জিনিস বোধহয় ছিল ক্যাপস্টোন প্রজেক্ট, এই জিনিসটা কি? ক্যাপস্টোন প্রজেক্ট বলতে হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার প্রবলেমটাকে সলভ করতে গেলে এই একটা আপনার একদম র ডেটা থেকে শুরু করে ফাইনাল আউটকাম পর্যন্ত যে পুরো জার্নিটা একটা ফুল প্রজেক্ট, সেটাকে আমরা বলছি ক্যাপস্টোন প্রজেক্ট উইথ ইন্ডাস্ট্রি ডেটা।
আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর এখানে আমি কমেন্ট দেখতে পাচ্ছি সাইফুল আজম খান বলেছেন, ভাই এটা কয়দিনের কোর্স? এটা 4.5 মাসের কোর্স। এখানে টোটাল আপনার 36 থেকে 38টার মতো লাইভ ক্লাস থাকবে, আর প্রি রেকর্ডেড আমরা ক্লাস দিব 16টার মতো। তাসনিমুল হাসান, আচ্ছা ঠিক আছে, আমি কুইরি সেশনটা শেষের দিকে আমি করব, আপনাদের কাছ থেকে আরও কোশ্চেন আমি নিব, আমি আনসার দেওয়ার জন্য তো আমি আপনাদের সাথে এখানে জয়েন হয়েছি, সো কোনো সমস্যা নেই। আমি একটু আগে ইয়ার কোশ্চেনটা ছিল, যেমন হচ্ছে লাস্ট ওনার সাথে শায়েক হাসানের সাথে কথা বলছিলাম। আচ্ছা, এখন যেহেতু এখানে একটা ব্যাপার চলে আসে যে 4.5 মাসে কি আমি আদৌ অনেক কিছু শিখে ফেলতে পারবো? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকে এটা জিজ্ঞাসা করে, এটা খুব কমন একটা কোশ্চেন। আমি আপনাদেরকে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি, যেহেতু আমি আপনার ধরেন অ্যাজ এ মেন্টর হিসেবে আমি সবসময় চেষ্টা করি কিছু এক্সাম্পলের মাধ্যমে আমার স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য। ধরেন আমি যদি হচ্ছে বলি যে আমরা ছোটবেলায় ব্যাকরণ পড়েছি, আমরা বাক্য গঠন পড়েছি, বা আমরা ব্যাকরণের সাথে অন্যান্য যে ধরনের সমাস, বাগধারা, এগুলো কিন্তু আমরা শিখেছি। এখন আমরা জানি যে আমরা বাংলা ভাষা জানি, বাংলা ভাষা বুঝি, বাংলা লিখতে পড়তে জানি, তার মানে কি এই যে আমরা একটা বিরাট বড় সাহিত্য লিখতে পারবো? আমরা রবীন্দ্রনাথ ঠাকুর অথবা মানে সমরেশ মজুমদার টাইপের যাদের লিখা, তাদের লেখাকে আমরা ধরতে পারবো বা তাদের মতো আমরা লিখতে পারবো? হয়তো লিখতে পারবো না। কারণ বিষয়টা কি, যে আমরা যতটুকু পর্যন্ত শিখেছি সেই শিক্ষাটা আমাদের ব্যক্তিগত এবং আমাদের প্রফেশনাল কাজে যতটুকু পর্যন্ত শেখা উচিত বা যতটুকু পর্যন্ত জানা উচিত, আমরা শুধু ততটুকু পর্যন্তই কিন্তু শিখেছি, তার বেশি কিন্তু শিখি নাই। আমি যদি এখন ইংলিশের এক্সাম্পল দিই, যেমন ধরেন আমরা ইংলিশের গ্রামার জানি, আমরা পাংচুয়েশন জানি, পার্টস অফ স্পিচ জানি, আমরা ইংলিশে কিভাবে হচ্ছে সেন্টেন্স মেক করতে হয়, আমরা ওয়ার্ড জানি, ওয়ার্ড মিনিংও জানি, ডিকশনারিও আমরা অনেকগুলো ওয়ার্ড পড়েছি। তার মানে কি এই যে আমরা বড় বড় রাইটারদের মতন বিশাল বিশাল বই লিখতে পারবো? এখন জিনিসটা হচ্ছে কি, যে আমরা আমাদের যে নলেজ লেভেল, এইটার এই নলেজ লেভেল বা স্কিল লেভেলের কোনো পার্টিকুলার কোনো নিউমেরিক্যাল মেজারমেন্ট নাই। সাইফুল আজম খান কোর্স ফি 10,500 টাকা, এখন আমাদের ঈদের অফারে 8,500 টাকা। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে দেখেন, আমরা যতটুকু আমাদের পার্সোনাল লাইফে, আমাদের প্রফেশনাল লাইফে যতটুকু পর্যন্ত শেখা উচিত আমরা ততটুকু পর্যন্ত শিখাই। এখন কেউ যদি বলে যে না আমি আরো বেটার শিখতে চাই, আরো ভালো শিখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের হিউজ পরিমাণ রিসোর্স আছে, সেগুলো আমরা আমাদের স্টুডেন্টদের দিয়ে হেল্প করি। কোনো কিছুই আসলে A to Z শেখা সম্ভব না। আপনি কি এখন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি ইংলিশ গ্রামার, ইংলিশ ল্যাঙ্গুয়েজের A to Z সব পারেন? তা তো আপনি বলতে পারবেন না। কিন্তু আমি যদি আপনাকে বলি যে আপনি 5 মিনিট আপনি নিজের সম্পর্কে ইংলিশে বলেন, বা অমুক একটা বিষয় সম্পর্কে বলেন, আপনি 5 মিনিট কিছু না কিছু আপনি বলতে পারবেন। বা আপনাকে যদি আমি বলি যে আপনার হাতে আমি একটা কাগজ কলম দিলাম, আধা ঘন্টা সময় দিলাম, আপনি অমুক বিষয়ের উপর লিখেন, আপনি লিখতে পারবেন। এখন আপনি যে লেখাটা লিখবেন, আপনি যে রাইটিংটা লিখবেন, এইটা আরেকজন প্রফেশনাল যারা ইংলিশ অথর বা যারা কিনা আপনার ইংলিশ রাইটার, তাদের লেখার স্টাইল কি সেম হবে? সেম হবে না। কারণ কেন সেম হবে না? কারণ আপনি যতটুকু শিখেছেন সেটা শুধুমাত্র আপনার পার্সোনাল, আপনার একাডেমিক, আপনার প্রফেশনাল লাইফের জন্য যতটুকু দরকার আপনি ততটুকু শিখেছেন। বাট একজন অথর বা একজন রাইটার, একজন স্ক্রিন রাইটার বলেন, ধরেন হ্যারি পটার যে লিখছে, আপনার হচ্ছে ভদ্রমহিলার নাম ভুলে গেছি। আচ্ছা, ধরেন লর্ড অফ দ্য রিংস, জেকে রাউলিং। এখন লর্ড অফ দ্য রিংস লিখছে হচ্ছে জর্জ আর মার্টিন, ঠিক আছে? তো গেম অফ থ্রোনস লিখছে জর্জ আর মার্টিন। এখন বিষয়টা হচ্ছে কি, যে তারা যে লেভেলের যে ইংলিশ নলেজ বা তাদের যে রাইটিং এর স্কিল, সেই স্কিল তো আমার না। তারা দীর্ঘদিন এটা প্র্যাকটিস করছে। এখন আপনি যখন একটা স্কিল শিখবেন, ধরেন আপনি এক্সেল শিখলেন, পাওয়ার বিআই শিখলেন, শেখার পর আপনি 2 মাস প্র্যাকটিস করলেন না, আপনার কি মনে হয় যে আপনি আগের জায়গায় ফেরত যাবেন? পারবেন না তো। আপনাকে এটা কন্টিনিউয়াসলি একটা প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। আজকে আমি আপনাদের সামনে পড়াচ্ছি, আমি আপনাদেরকে বোঝাচ্ছি, বা আমি ধরেন ক্লাস নিচ্ছি, আমি একটা কোডিংয়ের ক্লাস নিচ্ছি, আমি একটা মেশিন লার্নিং মডেল নিয়ে কাজ করতেছি। এখন ধরেন আমি যদি 2 মাস যদি আমি কোড না করি, আমি 2 মাস পর যদি কোড আবার ওপেন করি, আবার যদি শুরু করতে যাই, আমার কিন্তু একটু হলেও খটকা লাগবে, আমি কিন্তু একটু হলেও আটকাবো যে আচ্ছা এটা যেন কোথায় যেন দেখছিলাম, এটার জন্য কি কাজে লাগে, আমাকে আবার একটু সার্চ করতে হবে, আবার একটু দেখতে হবে, আবার একটু রিকল করতে হবে। সো পৃথিবীতে কোনো জিনিসই A to Z শেখা সম্ভব না। তাই যদি হইতো তাহলে ইউনিভার্সিটির 4 বছরের ইঞ্জিনিয়ারিং কোর্স দিত না, তখন সবাই হচ্ছে অনলাইনে 6 মাসের মধ্যে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে পারতো। অথবা
বিজনেস অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালিটিক্সের উপরে বেস করে বাইরের কান্ট্রিতে 2 বছরের যে মাস্টার্স কোর্স আছে সেই মাস্টার্স কোর্সে এত কিছু যে শেখাচ্ছে সেটাও তো আপনার A to Z শেখানোর সময় সমান না। সেখানে আপনি কিভাবে এক্সপেক্ট করতে পারেন যে 4.5 মাস বা 5 মাসের মধ্যে কেউ একজন আপনাকে A to Z শিখিয়ে দিবে? এটা তো শেখা সম্ভব না কোনো কারণে, কোনো কালেই সম্ভব না। আমরা আপনাকে কতটুকু শেখাবো, যতটুকু আপনার প্রফেশনাল লাইফে কাজে লাগবে ততটুকু পর্যন্তই। এর বাইরে তো আসলে শিখিয়ে লাভ নেই। এর বাইরে যদি আমরা শেখাতেও চাই, আপনি বলুন যে ভাই এগুলো আমার দরকার তো নাই, আমার কোম্পানিতে কাজ দিচ্ছে অমুক এতটুকু আমি এতটুকু কাজের জন্য আপনার কাছ থেকে শিখছি, থ্যাংক ইউ সো মাচ, আমি এটা দিয়ে আমার কাজ চালিয়ে নিতে পারবো, বাড়তি শেখার দরকার নেই। সবাই তো একরকম না, হাতের 5 আঙ্গুল তো সমান না। আচ্ছা, একটা কমেন্ট আমি আপনাদেরকে আমি একটু পড়ে নিচ্ছি। ভাই আমি বিবিএ অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম স্টুডেন্ট ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং এর কতটুকু হেল্প বা শিখতে পারবো? আপনি অনেক কিছু শিখতে পারবেন। এখন আমার এই এক লাইনের ছোট্ট কথা যেটা বললাম অনেক কিছু শিখতে পারবেন, সেটা আমি একটু পরে স্লাইডে দেখাচ্ছি। আমি একটু পরে ইয়েতে চলে যাই। আমাদের গ্রেট বাংলা লার্নিং হাবের এগুলো হাবিজাবি এগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি মেম্বার্স, এর মধ্যে কয়েকজন আনফরচুনেটলি তারা এখন এই মুহূর্তে ক্লাস নিচ্ছেন না, বাট আরও 2-3 জন আমাদের সামনে সাথে আসবেন। তো আমাদের এখন রানিং যারা ক্লাস নিচ্ছে তার মধ্যে হচ্ছে প্রতীক, মাহবুব, ইফাত, নাজিম, আমি, আর হচ্ছে ইয়া ভাইয়া, উনি হচ্ছে ইউনিভার্সিটির লেকচারার ভাইয়া ওয়ালিদ ভাই। সো বাকি 2 জন আপাতত এখন নিচ্ছেন না, বাট আমরা আরও নতুন এক্সপার্ট 2-3 জনকে আমরা নিচ্ছি সামনে। আমাদের ইউএসের যে অ্যাডভাইজারের কথা যদি বলি, যে নাহিদ হাসান, উনি হচ্ছেন একজন এখন বর্তমানে স্ট্যাটিস্টিক্সের ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, টেক্সাস A&M কমন্সে। সে লাস ভেগাস ইউনিভার্সিটি অফ নেভাডা লাস ভেগাস থেকে পিএইচডি কমপ্লিট করেছেন। আমাদের কোর্সের মডিউল উনি পুরোটা হচ্ছে আমাদের সাপোর্ট দেন, মানে হচ্ছে কোর্সের মডিউলে কী থাকবে, কীভাবে থাকবে, কী কী জিনিস শেখানো উচিত, বাইরের দেশে অথবা জব ফিল্ডে কী কী জিনিস রাখা উচিত, কী কী জিনিস শেখানো উচিত, এই সম্পর্কে উনি আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দেন। উনি আমাদের অ্যাডভাইজার। আর হচ্ছে ফয়সাল রিয়াদ ভাই, উনি হচ্ছে আমাদের আরেকজন একাডেমিক অ্যাডভাইজার, অ্যাজ ওয়েল এজ উনি আমাদের ফাউন্ডার। সো আমি একটু আগে প্রথমে বলছিলাম যে আমাদের কোর্সের যে কোয়ালিটি, আমরা যা পড়াই সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, বিকজ আমরা আমাদের কোর্সের মডিউলগুলো বাইরের দেশের যেই কোর্সের মডিউল সেটার মতো করে আমরা শেখাই। সো এরকম কোর্সের মডিউল আপনি বাংলাদেশে আর কোথাও পাবেন না। এইটা আমি জাস্ট আপনাকে বলার জন্য বলছি না, এটা কেউ যদি আমাকে বলে যে ভাই আপনি 100 টাকার একটা স্ট্যাম্পে লিখে দেন, আমি লিখে দিতে রাজি আছি। আমাদের মতো কোর্সের মডিউলে এত ডিটেলসে, এত মানে ইন ডেপথে আর কোনো জায়গায় কোনো বাংলাদেশে আর কোথাও করায় না। আপনি চাইলে হচ্ছে আমি আপনাকে লিখিত একটা 100 টাকার স্ট্যাম্পে লিখে দিতে পারি। আমি কেন এটা আপনাকে এতটাই হচ্ছে কনফিডেন্সের সাথে বলতেছি, বিকজ সেই 2020 সাল থেকে এখন পর্যন্ত আমরা কন্টিনিউয়াসলি একটার পর একটা ব্যাচ শেষ করাচ্ছি, এবং আমাদের স্টুডেন্টরা এখান থেকে ভালো করছে, এখান থেকে কোর্স করে তারা বলছে যে আমরা ভালো পড়াই। আমাদের কোর্সের রিভিউগুলোও ভালো, আমাদের কোর্সের যে আপনার ভিডিও রিভিউ আছে সেগুলো আপনারা দেখতে পারেন, আমাদের পেজে আছে, ইউটিউবে প্রচুর ভিডিও আছে। সো অনেকে আছে যারা হুটহাট করে আসে, জাস্ট কয়েকটা কোর্স অফার করে আবার চলে যায়, একটা পেজ ওপেন করে 2-1 জন আসে বলে আমি কোর্স এটা নিয়ে কোর্স করাই, 2000 টাকা, 4000 টাকা, 3000 টাকায় আমি কোর্স করে আসেন আমার কাছে। তো অনেকেই সেখানে যায় দেখে যে আসলে ওখানে তেমন কিছু শেখার কিছু নাই, তার টাকা নষ্ট হয়, সময় নষ্ট হয়, পরে ঘুরে ফিরে আমাদের কাছে আসে। আমি কেন এই জিনিসটা আমি মানে জোর গলায় বলছি, জোর গলায় বলার কারণ হচ্ছে এই যে আমি আমাদের যে যারা মেন্টর তারা সবাই এক্সপার্ট, এবং আমরা খুব বলতে গেলে যে 2-3 ধাপে ইন্টারভিউ নিয়ে তারপর আমরা আমাদের মেন্টরদেরকে চুজ করি, ফাইনালাইজ করি, এবং সেই ইন্টারভিউ প্রসেসের মধ্যে একটা প্রসেস আমাদের যে অ্যাডভাইজার, ইউএসের অ্যাডভাইজার উনি নেন। সো আমরা ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করি ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে আমাদের কোর্সের যে কন্টেন্ট, এই কন্টেন্টে আমরা যা যা শিখাই এগুলো প্রত্যেকটাই হচ্ছে বর্তমানে আপনার ইন্ডাস্ট্রি লেভেলে যেই সকল প্র্যাকটিসগুলো হয়, ইন্ডাস্ট্রি লেভেলে যে ধরনের প্রবলেমগুলো নিয়ে কাজ করা হয়, ঠিক সেই ধরনের প্রবলেমগুলোর উপর রিয়েল ডেটা সেটের উপর বেস করে আমাদের প্রজেক্টগুলো তৈরি করা হয়। এবং আপনারা যারা অলরেডি আমাদের কোর্স মডিউল দেখছেন, এখানে আমাদের এই বুট ক্যাম্পের মধ্যে যে ছোট ছোট প্রত্যেকটা মডিউল আছে, এগুলো প্রত্যেকটা একটা কোর্স। এক্সেল একটা কোর্স, পাওয়ার বি একটা কোর্স, এসকিউএল একটা কোর্স, ডেটা ওয়্যারহাউস একটা, স্ট্যাটিস্টিক্স এন্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস একটা, পাইথন একটা। এই সবগুলো কোর্সগুলোকে একত্রিত করে আমরা একটা বুট ক্যাম্প সাজিয়েছি 4.5 মাসের। তার মানে কেউ যদি
বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হতে চায় তার জন্য জব রিকোয়ারমেন্ট অনুসারে যেই টপিকগুলো যেই পার্টগুলো তার অ্যাকচুয়ালি শেখা উচিত তার সবগুলো আমরা এখানের মধ্যে কভার করছি। তবে এর মাঝখানে একটা ছোট্ট কিন্তু আছে, যেটা আমি অনেস্টলি আপনাদেরকে বলে রাখি, পরবর্তীতে এটা নিয়ে আপনারা আমাকে আবার হয়তো দোষারোপ করতে পারেন যে ভাই আপনি তো এইভাবে বলেন নাই। সেটা হচ্ছে এই যে একটা জবের জন্য একটা অ্যাজ এ জুনিয়র বিজনেস অ্যানালিস্ট বা ইন্টার্নশিপ বলেন অথবা আপনার ইনিশিয়াল এন্ট্রি লেভেলের জবের জন্য যা যা রিকোয়ারমেন্ট প্রয়োজন সবগুলো রিকোয়ারমেন্টে আমরা এখানের মধ্যে কভার করছি। এখন কেউ যদি বলেন যে ভাইয়া আমি একদম জিরো লেভেলে আছি, আমি একটা কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ লেভেলে যেতে চাই, তার জন্য কি আমার এই কোর্স সাফিসিয়েন্ট কিনা? আমি বলবো না, সাফিসিয়েন্ট না। কারণ ওই পর্যন্ত যাওয়ার জন্য আমার যতটুকু লেভেল নলেজ থাকা উচিত সেই নলেজটা আমি 4.5 মাসে আপনাদেরকে দিতে পারবো না। তার জন্য আমার 2 বছরের একটা কোর্স প্ল্যান লাগবে, কিন্তু 2 বছরের কোর্স প্ল্যান তো আপনারা কেউ করবেন না, বাংলাদেশে কেউ তো করবেন না। শায়েক হাসান প্লিজ। এটা আসলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল, বিকজ হচ্ছে ওই যে আপনি যেটা বললাম যে সিনিয়রে একবার হুট করে যাওয়া প্র্যাকটিক্যালি একদম ইম্পসিবল। কারণ আমাদের কর্পোরেট স্ট্রাকচারটা এমন যে আমরা মানে অত সিনিয়র লেভেলে অ্যারাউন্ড হচ্ছে 2 বছরের এক্সপিরিয়েন্স ফিল্ড ওয়ার্ক বা কর্পোরেট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছাড়া কাউকে নিবেও মানে স্টার্টে মানে হ্যাঁ। তো এটা হচ্ছে স্টার্ট করলে আসলে মানে ওই মানে লেভেল 1 থেকে স্টার্ট করতে হবে, রাইট, দিন শেষে ওটাই। আর আমি আচ্ছা থ্যাংক ইউ। আমাদের এখানে যারা জব পেয়েছে অথবা এই মুহূর্তে জব করছে, যদি আমি দুইটাকে একত্রিত করি তাহলে আমি কিছু নোটেবল, সব না কিছু নোটেবল কোম্পানি এবং ইন্ডাস্ট্রির নামগুলো বলি তাহলে আপনাদের চিনতে সুবিধা হবে। আকিজ গ্রুপ, ইউএস বাংলা এয়ারলাইন্স, ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স লিমিটেড, নাসা গ্রুপ, হামিম গ্রুপ, মোহাম্মদী গ্রুপ, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, আইসিডিডিআরবি, মেরি স্কিল লিমিটেড, টেকনোস আইটি, রূপায়ণ ট্রেড সেন্টার, ডাটা স্কেপ রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি, এই সকল জায়গায় আমাদের স্টুডেন্টরা জব করছে এবং কিছু কিছু জায়গায় এখান থেকে আছে যারা জব পাচ্ছে। সো এগুলো হচ্ছে আমাদের স্ট্রেংথ। আমরা দীর্ঘ, যে কথাটা আমি আবার একবার বলি, যে দীর্ঘ প্রায় 3.5 বছরের উপর ধরে যেহেতু আমরা কোর্স করাচ্ছি, আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি। এমন না যে আমরা আসলাম 2টা কোর্স নিলাম তারপর আমরা চলে গেলাম, তা না। আমরা একটা সাস্টেইনেবিলিটি মেনটেন করি কোর্সের ক্ষেত্রে, এবং আমাদের কোর্সের যেই মডিউল যেগুলো আমরা বলি, আমাদের যে টপিকগুলো সেগুলো কিন্তু আমরা প্রতি 4 মাস পর পর চেঞ্জ করি। আমাদের কোর্সের ভিতরের বিভিন্ন স্ট্রাকচার, বিভিন্ন টপিক, বিভিন্ন এক্সাম্পল, বিভিন্ন ডেটা সেট এবং আমাদের যে কুইজ অ্যাসাইনমেন্টের যে সকল বিষয়গুলো আছে এগুলো মোটামুটি আমরা প্রতি 4 মাস পর পর 20% আপডেট করি। আমরা রেগুলারলি বলতে গেলে যে হচ্ছে বর্তমান সময়ে যেই ধরনের প্র্যাকটিসগুলো চলে কোম্পানিগুলোতে, ইন্ডাস্ট্রিগুলোতে, সেগুলোর সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদেরকে এগুলো আপডেট করতে হয় এবং সেটা আমরা প্রতি 4 মাস পর পর করে থাকি। যেমন আমাদের এখন এই মুহূর্তে আপনার এই ডিসেম্বরের দিকে জানুয়ারির দিকে একবার চেঞ্জ হয়েছে, সেটা এই মাস পর্যন্ত আছে, মে অথবা মে মাসের দিকে আমরা আরেকবার এটাকে চেঞ্জ করব। আচ্ছা, এখন আমরা একটু বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্টের জবের অ্যাপ্লিকেশনগুলো দেখি যে আসলে জবগুলো কীরকম এবং জবগুলো কোথায় কোথায় হতে পারে, সেই জবগুলোর কাজগুলো কি, এগুলো নিয়ে তো আসলে মূল আলোচনা, তাই না? এতক্ষণ ধরে আমরা যা বললাম সেগুলো তো জাস্ট কিছু আমরা বেসিক জিনিসগুলো ডিসকাশন করলাম, কারো কোশ্চেনের আমি আনসার দিলাম। এখন আমরা একটু মূল আলোচনায় আসি। দেখেন, আমাদের যারা এখানে বিজনেস সেক্টর আছেন তারা জানেন যে বিজনেস সেক্টরে বা বিবিএতে যারা পড়াশোনা করেন এখানে অনেকগুলো পার্ট ভাগ করা আছে, যেমন সাপ্লাই চেন, অ্যাকাউন্টিং, ব্যাংকিং, ফিন্যান্স, এইচআরএম থেকে শুরু করে এরকম 7-8 ধরনের পার্ট ভাগ করা আছে। যেরকম আমরা ইঞ্জিনিয়ারিংয়ে করে আমরা দেখেছি যে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, সিএসসি, ব্লা ব্লা অনেকগুলো আছে। এখন আমি যদি কিছু পার্টিকুলার লোকেশন বা এরিয়া নিয়ে যদি কথা বলি তাহলে আপনাদের জিনিসটাকে আরেকটু বুঝতে সুবিধা হবে। আমি জাস্ট আপনাদেরকে একটু ন্যারো ডাউন করে, মানে ব্রড সেন্স থেকে আপনাদেরকে ন্যারো ডাউন করে একদম স্পেসিফিকলি কিছু জায়গাতে আপনাদেরকে উদাহরণ হিসেবে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা অ্যাটলিস্ট বিষয়টা সম্পর্কে ভালো বুঝতে পারবেন। যদি আমি বলি যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সেক্টর আসলে কি হয়, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সেক্টরে আমাদের যেই একটা জেনারেল ওয়ার্ক প্রসিডিউরগুলো থাকে তার মধ্যে অর্ডার প্ল্যান করা, প্রোডাক্টের ডিজাইন এবং ডেভেলপ করা,
প্রকিউরমেন্ট করা, ম্যানুফ্যাকচারিং করা, সেটাকে কোয়ালিটি অ্যাসুরেন্স টিম দিয়ে সেটাকে অ্যাকসেপ্ট করা, লজিস্টিক দেওয়া, এবং তারপর ফাইনালি কাস্টমারের সাথে সেটা সাপোর্ট দেওয়া। হ্যাঁ, হোসেন আহমেদ সাদি বলুন। ভুলে চাপ পড়ে গেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে আমি এই যে প্রসিডিউরটার কথা বললাম, এই প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা স্থানে আমার ডেটার ইউজ হচ্ছে। আমি যে একটা অর্ডার প্ল্যান করব, সেই অর্ডার প্ল্যান করার জন্য আমি কোন কোন সাপ্লায়ারের কাছে যাব, তাদের কোয়ালিটিগুলো কীরকম, তারা কী ধরনের র মেটেরিয়ালস দিচ্ছে, এটা ডেটা আমার কাছে আছে। অথবা আমি যদি একটা প্রোডাক্টে ডিজাইন করতে চাই, সেই প্রোডাক্টটা যখন আমি ডিজাইন করব, সেই প্রোডাক্টের আপনার প্রস এন্ড কনসগুলো কী কী, সেই প্রোডাক্টের সাইজ, শেপ, ওয়েট কীরকম হতে পারে, সেটার লুক কীরকম হতে পারে, সেটার কালার গ্রেডিয়েন্ট কীরকম হতে পারে, এরকম অনেক ধরনের কিন্তু ফিচার বা এই ধরনের অনেকগুলো ইস্যুস রয়েছে, সেগুলোর কিছু ডেটা আছে। যখন আমি একটা জিনিস প্রকিউর করব, যখন আমি র মেটেরিয়ালসটা প্রকিউর করব, তখন আমার কাছে 10টা এরকম বায়ার আছে, আমি 10টা বায়ারের কাছ থেকে আমি নিতে চাচ্ছি, কিন্তু আমি সবগুলোর কাছ থেকে নিব না, আমি হয়তো আমার প্রোডাক্টটা বা আমার র মেটেরিয়ালসটা আমি 3 জনের কাছ থেকে নিব। এখন কথা হচ্ছে যে আমি কোন 3 জনের কাছ থেকে নিব, সেটা যদি আমি দেখতে চাই যে টপ 3 বায়ার আমি চুজ করবো কীভাবে, এখানেও আমাকে ডেটা থেকে অ্যানালাইজ করে বের করতে হবে। ম্যানুফ্যাকচারিং যদি আমি বলি, এটা তো একটা হিউজ এরিয়া। ম্যানুফ্যাকচারিং সেক্টরে যখন আমি একটা প্রোডাক্ট তৈরি করব, তখন সেক্ষেত্রে থেকে জি হোসেন আহমেদ সাদি, আপনি হাত তুলছেন আবার, আপনি যদি আমাকে মানে মুখে কোশ্চেনটা বলেন তাহলে ভালো হয়। হোসেন আহমেদ সাদি, আমি আপনাকে আবার জিজ্ঞাসা করছি, আপনার কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনার মাইক্রোফোন মিউট করা আছে। না হলে আপনি এক কাজ করেন, সবার শেষে আমাকে কোশ্চেনটা করেন, আমি তাহলে এটা আমি একটু জাস্ট বলতে চাচ্ছিলাম যে আসলে যেহেতু একটা বিষয় বুঝাচ্ছেন, তো আমি বুঝানো করলে আসলে গ্যাপ পড়ে যায়। আচ্ছা, তো এখন এই যে অ্যাকসেপ্টেন্সের কথা যদি বলি, আমার কোয়ালিটি একটা প্রোডাক্টের বিভিন্ন ধরনের কোয়ালিটি থাকতে পারে। যেমন ধরেন, আমি যদি এই যে আপনার সামনে এই যে গ্লাসটা আমি পানি খাচ্ছি, এইটা হচ্ছে একটা প্রোডাক্ট। এখন এই প্রোডাক্টটা কোন একটা হচ্ছে সিরামিক কোম্পানি তৈরি করছে, সেটা হইতে পারে আকিস সিরামিক, সেটা হইতে পারে আরএকে সিরামিক্স, ঠিক আছে, এটা ডিবিএল সিরামিক্সের একটা গ্লাস হতে পারে। এখন কথা হচ্ছে কি, এই যে আমি প্রোডাক্টটা তৈরি করছি, এই প্রোডাক্টটা ভালো কি মন্দ এটা আমাকে টেস্ট করতে হবে। এটার হয়তো আমার কোনো ধরনের কোনো প্রেশার টেস্ট করতে হবে, টেনসাইল টেস্ট করতে হবে, এটার যে বাইরের সারফেসটা কতটুকু রাফ, কতটুকু স্মুথ, এগুলো কিছু টেস্ট আছে, এগুলো কিছু ভ্যালু আছে। এখন আমি যখন এই জিনিসটাকে ডেটাকে যখন আমি অ্যানালাইজ করব, যে আমার কত পার্সেন্ট প্রোডাক্ট আমি এখান থেকে নিতে যাচ্ছি, বা কতগুলো প্রোডাক্ট আমার এখান থেকে ভালো বা খারাপ আমি বের করতে যাচ্ছি, এটা করার জন্য আমার ডেটা অ্যানালাইসিস লাগবে। আমি যদি লজিস্টিকের কথা বলি, আমি আমার প্রোডাক্টটাকে বিভিন্ন জায়গায় পাঠাবো। এখন যেই জায়গাতে আমার, যেই লোকেশনে আমার ডিমান্ড নাই, সেই লোকেশনে আমার প্রোডাক্ট পাঠালে সেটা কি বিক্রি হবে? হবে না। এখন ধরেন আমি একটা গ্লাস, আমি এরকম একটা মগ বা এরকম একটা সেট বানাচ্ছি, যেখানে 6টা চায়ের কাপ আছে। এখন এই 6টা চায়ের কাপ হচ্ছে খুব দামি চায়ের কাপ, যেগুলো আপনার টোটাল প্রাইস হচ্ছে ধরেন 5,000 টাকা। আমি যদি এই 5,000 টাকার একটা ফুল বক্স, যেখানে আপনার 6টা চায়ের কাপ আছে, দামি চায়ের কাপ, খুব পশ চায়ের কাপ, আমি যদি এটা গ্রামের কোনো একটা দোকানের মধ্যে যে বলি যে ভাই আমার এই প্যাকেটটা বা আমার এই বক্সটাকে সেল করতে হবে, সে দোকানদার নিবে না। এখন আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে যে আমাকে কাস্টমার বুঝতে হবে যে আমি আমার প্রোডাক্টটার প্রাইসিং কত, আমার প্রোডাক্টের কোয়ালিটি কীরকম, সেটার উপর বেস করে আমার কাস্টমার রেঞ্জ সিলেক্ট করতে হবে। এখন এই কাস্টমারটা যখন আমি সিলেক্ট করতে যাব, তখন আমি এরিয়া অনুযায়ী সিলেক্ট করব যে কোন কোন এরিয়াতে কোন ধরনের কাস্টমার আছে বা তাদের ইনকাম লেভেলটা কীরকম। হয়তো আমার এই প্রোডাক্টটা হতে পারে যে এটা গুলশান, বনানী, আপনার ধানমন্ডি, এই সকল জায়গায় আমার সেল হতে পারে। তো ওই সকল জায়গার যে শোরুম, সেই শোরুমে আমি এটা পাঠাবো যাতে ওখানে সেল হয়। আবার এমন যদি হয় যে আমার এই প্রোডাক্টটা আমি তৈরি করছি যেটা কিনা মোটামুটি মিডিয়াম ক্যাটাগরি, যেটার পুরো বক্সের সেটের প্রাইস হচ্ছে 1200 টাকা। এখন এটা আমি কোথায় করবো? এটা আমি করবো মফস্বল এরিয়াতে আমি সেল করব। তো এখানে অনেক বিষয় আছে, এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, অনেকগুলো ইস্যুস আছে। এই ইস্যুসগুলো কিন্তু মুখের কথার ইস্যু না, এই ইস্যুসগুলো ভ্যালুতে থাকে, ইন টার্মস অফ ভ্যালু।
হয়তো এটা পার্সেন্টেজে থাকে, হয়তো এটা নিউমেরিক্যাল ভ্যালু থাকে, হয়তো এটা ফ্র্যাকশনাল ভ্যালু থাকে। আমাদের কাজ হচ্ছে যে এই যে পরিমাণ ডেটাগুলো আছে সেই ডেটাগুলো থেকে আমাকে খুঁজে খুঁজে বের করে দেখতে হবে যে আমি অ্যাকচুয়ালি কোন কোন জায়গায় আমার প্রোডাক্টটাকে সেল করতে পারবো, বা আমি কোন একটা সেলারের কাছ থেকে বা বায়ারের কাছ থেকে যখন আমি র মেটেরিয়ালস কিনবো তখন সেক্ষেত্রে আমি কোন কোন বিষয়গুলোকে খেয়াল করব। ধরেন আমি রিসেন্টলি হচ্ছে আপনার লাফার সুরমা সিমেন্টের একটা ডেটা অ্যানালাইসিসের একটা প্রজেক্ট ছিল, ওইখানে হচ্ছে আমাকে ইনভাইট করছিল, মানে ইনভাইট বলতে হচ্ছে যে আমার একটা কনসালটেন্সি তারা নিছিল। এখন ধরেন লাফার সুরমা সিমেন্টে আমার হচ্ছে একটা এরকম সরি এখন লাফার সুরমা সিমেন্টে আমার হচ্ছে একটা সিনিয়র বড় ভাই আছে, তো উনি আমাকে বলছে যে সাকিব তুমি হচ্ছে তো এগুলো নিয়ে কাজ করো, আমার এখানে হচ্ছে কিছু ডেটা অ্যানালাইসিসের কাজ আছে, তো আমাদের টিমের সাথে তুমি একটু কনসাল্ট করবা কিনা। জাস্ট এটা আপনার রমজানের আগের কথা আপনাকে বলতেছি। এখন বিষয়টা হচ্ছে যে আমি যখন ওদের অফিসে গেলাম, ওরা আমাকে স্যাম্পল ডেটা দিল, বললো যে আমাদের এই হচ্ছে প্রবলেম, আমরা হচ্ছে আমাদের যে প্রোডাক্টের কোয়ালিটি সেই কোয়ালিটিগুলো আপ টু দ্য মার্ক সেটা আমরা প্লেসমেন্ট করতে পারতেছি না, বা সরি কথার অর্থ হচ্ছে এরকম যে আমরা ওরকম আপ টু দ্য মার্ক নিতে পারতেছি না। এখন সেটা হয়তো আমার ম্যানুফ্যাকচারিংয়ের যেই প্রসেস সেই প্রসেসে কোনো ঘাটতি আছে, নাকি আমার প্রোডাক্টের জন্য যে র মেটেরিয়াল সেখানে ঘাটতি আছে, এইটা আমরা খোঁজার চেষ্টা করতেছি। আমি বললাম যে আপনাদের ডাটা আছে, আমাকে প্রোডাকশন ডেটা দেন, আমাকে এখানে যে র মেটেরিয়াল সেটা ডেটা দেন। আমি দুইটাকে একত্রিত করলাম, আমি দুইটার উপর বিশাল ডেটা কিন্তু হিউজ পরিমাণ ডেটা আমার, মানে ওদের সার্ভার থেকে আমাকে এসকিউএল দিয়ে পুরো ডেটাটা হচ্ছে আলাদা করে নামায় তারপর চেক করতে হয়েছে ওদেরই কম্পিউটারে ওদেরই ইয়েতে। আমি আবার এটা এমন না যে আমি আমার বাসায় নিয়ে এসে কাজ করব, এরকম হয় না। তো ওদের এখানে সার্ভার আমাকে একটা অ্যাক্সেস দিচ্ছে, অ্যাক্সেস লেভেল দিয়ে আমাকে বলছে যে এটা চেক করার জন্য। সো আমি ওখান থেকে ডেটাগুলোকে বিভিন্ন ধরনের কন্ডিশনাল ফরম্যাটিং করে সেই ডেটাগুলোকে সাজিয়ে সাবসেট তৈরি করে আমি ওখান থেকে বের করলাম যে আসলে কোন 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 10টা ফ্যাক্টর এখানে কাজ করতেছে, কোন 5টা ফ্যাক্টর মূলত কাজ করতেছে যার কারণে আমার প্রোডাকশনে লস হচ্ছে বা কোয়ালিটি সেরকম হচ্ছে না। আমি এটা আইডেন্টিফাই করতে হেল্প করলাম। এখন কথা হচ্ছে কি যে এই যে আমি একটা কাজ করলাম, কেন করলাম? কারণ তারা জানে যে আমি এই ব্যাপারে মোটামুটি এক্সপার্ট, আমি এই ধরনের ডেটা অ্যানালিসিসের কাজগুলো করছি বা করে থাকি। এখন যদি আপনি স্কিল না হন তাহলে কেউ তো আপনাকে ডাকবে না, জব তো পরের কথা। তো আপনাকে সবার আগে স্কিল হইতে হবে। আপনি স্কিল ডেভেলপ করার জন্য আপনি যেখান থেকেই শিখতে পারেন শিখেন, সমস্যা নাই, বাট যেটা শিখবেন ভালোভাবে শিখবেন, বুঝে শুনে শিখবেন, এমনভাবে শিখবেন যেন দ্বিতীয়বার যেন আপনাকে এটা মানে যেন শিখতে না হয় বা যেন আপনি ভুলে না যান। তো আমি আমার এক্সাম্পলটা দিলাম এই কারণে যে এই যে আমরা যখন সাপ্লাই চেনের যে কাজগুলো করতেছি এই কাজগুলোর মধ্যে আমার ডেটা অ্যানালিটিক্সের প্রচুর পরিমাণ কাজ আছে, এবং এই কাজের জন্য এটা এক্সেল দিয়েও করা যায়, পাইথন দিয়ে করা যায়, আর দিয়ে করা যায়, এটা এসকিউএল দিয়ে করা যায়, অনেক ধরনের টুলস আছে। এক এক কোম্পানি এক এক ধরনের টুলসগুলো তারা প্রিফার করে। এখন কোনো কোম্পানি বলে যে ভাই আমাদের এত বাজেট নাই, আমরা হচ্ছে বিশাল এসকিউএল সার্ভারের আমরা কাজ করতে পারি না, আমাদের ডাটাও কম, আমরা এক্সেলে কাজ চালায় দিই। ওকে ফাইন। কেউ হয়তো বড় কোম্পানি তারা হচ্ছে বলে যে আমরা এক্সেলে সিকিউরিটি ইস্যুস আছে, সো আমরা হচ্ছে মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চে নিয়ে কাজ করি এবং আমাদের অ্যাজিউর যে ডেটা ব্রিক্স আছে সেই অ্যাজিউর ডেটা ব্রিক্সের মাধ্যমে আমরা এসকিউএল থেকে ডেটা পুল করে ওখান থেকে আমরা কাজ করি, অ্যানালাইসিসটা আমরা ওই প্ল্যাটফর্মেই করি। এখন কেন এই জিনিসগুলো বললাম? কারণ আপনি তো জানেন না যে কোন কোম্পানিতে কোন জিনিসটা কাজে লাগবে, আপনাকে তো শিখতে হবে মোটামুটি সবই। আচ্ছা, এছাড়া ধরেন আমি যদি এটার ফ্লোর কথা বলি, যে একটু আগে যে কথাটা বললাম এটাও কাইন্ড অফ একটা সিমিলার টাইপের একটা স্লাইড, যেই স্লাইডের মধ্যে আমাদের হাতে আছে শেয়ার হোল্ডার্স, কনজিউমার্স, লজিস্টিক্স, ওয়্যারহাউস, সাপ্লায়ার্স, প্রকিউরমেন্ট, সেলস, প্রোডাক্ট ডেভেলপমেন্ট। এখন অ্যাজ এ বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট আপনাকে কি দায়িত্ব পালন করতে হবে সেটা যদি আমরা একটু বুঝি তাহলে আপনি এখানকার জিস্ট অংশটা বুঝতে পারবেন যে কেন আমার এটা শেখা দরকার বা আমার স্কিলটা কেন জানা উচিত। আপনি যখন এখানে কনজিউমারের কথা যদি বলি, একজন আপনার প্রোডাক্টটা সেটা বিভিন্ন টাইপের কনজিউমার লেভেলে থাকতে পারে, হতে পারে এটা শুধুমাত্র মেলদের জন্য মানে পুরুষদের জন্য, হতে পারে প্রোডাক্টটা শুধুমাত্র ফিমেলদের জন্য মহিলাদের জন্য, হতে পারে এই প্রোডাক্টটা অ্যাডাল্ট যারা সিনিয়র সিটিজেন 50+ যাদের বয়স তাদের জন্য, হতে পারে সেটা বাচ্চাদের জন্য। এখন আপনি যেভাবে আপনার প্রোডাক্টটা তৈরি করবেন সেই প্রোডাক্টের জন্য আপনার সেলস ডিভিশনের
সাথে আপনার কানেকশনটা এভাবে তৈরি করতে হবে বা আপনাকে ওইভাবে কাজ করতে হবে। আপনি অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট হিসেবে বা বিজনেস অ্যানালিস্ট হিসেবে আপনাকে সেলস ডিপার্টমেন্টও কাজ করতে হবে, প্রকিউরমেন্টও কাজ করতে হবে, লজিস্টিকও কাজ করতে হবে, আপনাকে সাপ্লাই চেনও কাজ করতে হবে। কারণ সব জায়গাতেই আপনার কোনো না কোনো জায়গায় ইনভলভমেন্ট এবং এখানে একটা কমিটমেন্টের ইস্যুস আছে, এখানে একটা কন্ট্রিবিউশনের ইস্যুস আছে। এখন আপনি যদি দেখেন যে আপনার প্রোডাক্টটা দরকার হচ্ছে মেল এদের কাছে পৌঁছানো, আপনার প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট অথবা এটা আপনার পাঠানো হচ্ছে বা হচ্ছে টার্গেট কাস্টমার ধরা হচ্ছে ফিমেলকে, তাহলে তো প্রোডাক্ট সেল হবে না। এখন এটা শুরুতেই কিন্তু আপনাকে এটাকে অ্যানালাইজ করে বের করে নিতে হবে যে আমার এই প্রোডাক্টটা কতজন মেল আছে বা কত পার্সেন্ট মেল আছে, কোন এরিয়াতে আছে, কে কি ধরনের, কার অ্যাট্রিবিউট কিরকম, তাদের ইনকাম লেভেল কিরকম, এগুলোর উপর বেস করে আপনাকে এটা চুজ করতে হবে। আমি আপনাকে আরেকটা রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে স্বপ্নের একটা এক্সাম্পল দিই। এখন দেখেন আমরা আজ থেকে যদি 5-6 বছর আগের কথাও চিন্তা করি, স্বপ্নের আউটলেট কিন্তু খুব বেশি ছিল না, হয়তো 10 কিলো বা 12 কিলো পর্যন্ত, 12 কিলো পরপর স্বপ্নের আউটলেট ছিল। এখন আপনি দেখবেন 3-4 কিলো পরপর স্বপ্নের আউটলেট। এখন এই যে স্বপ্নের আউটলেটগুলো একটা একটা করে বাড়তেছে, তারা নিশ্চয়ই জানে যে আমার এখানে প্রফিট হচ্ছে, প্রফিট না হলে তো আর সেখানের মধ্যে আউটলেট বাড়ানোর কোনো প্রশ্নই ওঠে না, তাই না? এখন তারা চিন্তা করতেছে বা তারা দেখতেছে যে তাদের এখানে যারা যারা আসতেছে, আপনি দেখবেন যে ওদের এখানের মধ্যে কিছু আপনার ওই যে কার্ড দেয়, ঠিক আছে, যে আপনার পারচেস করতে হবে, আপনি কি আপনার স্বপ্নের কার্ড আছে নাকি, পারচেস কার্ড আছে কিনা। আমি হয়তো ওইভাবে কিনি না, যে আমার কাছে নাই, হয়তো অনেক এরকমভাবে পারচেস কার্ড নিয়ে রাখি যেখানের মধ্যে কিছু রিওয়ার্ড পয়েন্ট থাকে। আপনি যদি ধরেন আপনি 20,000 টাকার বাজার করলেন, আপনাকে রিওয়ার্ডের কিছু পয়েন্ট দিল, সেই পয়েন্টের উপর বেস করে আপনি একটা ডিসকাউন্টে আরেকটা প্রোডাক্ট আপনি কিনতে পারবেন। এগুলো হচ্ছে একটা বিজনেসের পলিসি। আপনি গ্রামীণ ফোনের কথা যদি ধরেন, আপনি গ্রামীণ ফোনে যখন টক টাইম কিনেন, আপনি সেই টক টাইমে যতক্ষণ আপনি কথা বলছেন অথবা আপনি হচ্ছে আপনার ব্রাউজিং করতেছেন, ঠিক আছে, আপনি ফোন ব্রাউজিং করতেছেন, আপনি যত ইউজ করতেছেন ওটার উপর কিছু পয়েন্ট আসে, সেই পয়েন্টটা একটা সার্টেন সময় পরে যখন 2000 বা 2200 পয়েন্ট হবে, আপনি ওইটা দিয়ে 3 দিনের জন্য 7 জিবি একটা ফ্রি অফার পাবেন। এইটা হচ্ছে কাস্টমার রিটেনশন রেটটাকে কমানোর জন্য এবং মানে কাস্টমারের বেসটাকে লয়াল কাস্টমার ধরে রাখার জন্য বিজনেসের স্ট্র্যাটেজি। এবং এই বিজনেস স্ট্র্যাটেজি যারা তৈরি করে, এরা তো আপনার হাওয়ার উপর তৈরি করে না, এরা তৈরি করে ডেটার উপরে, ঠিক না? এরা তৈরি করে ডেটার উপরে। কি ধরনের ডেটা? যদি স্বপ্নের কথা আমি বলি, যে স্বপ্ন কি করছে, যে স্বপ্ন দেখতেছে যে তাদের এখানে যে ধরনের কাস্টমার আসতেছে তারা কোন ধরনের প্রোডাক্ট নিচ্ছে। এখন একটা স্বপ্নের আউটলেটের মধ্যে 500 টাইপের প্রোডাক্ট আছে। এখন তারা দিন শেষে দেখলো এখান থেকে 200 প্রোডাক্ট আমার বিক্রি হচ্ছে, বাকি 300 প্রোডাক্ট হয়তো আমার আজকে না কালকে বিক্রি হবে, না হয় পরশু বিক্রি হবে। এখন তারা সপ্তাহ অনুযায়ী ডেটাকে, সপ্তাহ অনুযায়ী যে সকল সেল হলো সেই সেলস ডেটাকে তারা সামারাইজ করলো। এবার দেখলো যে আমার সবচেয়ে বেশি কোন কোন প্রোডাক্টগুলো সেল হচ্ছে এবং সেইগুলোকে তারা আবার রিফারবিশড করলো, সেটাকে আবার তারা রিপ্লেনিশ করলো। এখন আপনাকে অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করতে হবে এই জায়গায়, যে আপনাকে যখন ডেটা দিবে, এই হচ্ছে আমার সেলস ডেটা, এই সেলস ডেটা থেকে আমাকে নেক্সট 7 দিন, মানে এই সপ্তাহ তো চলে গেল, নেক্সট সপ্তাহে আমি কোন কোন প্রোডাক্টগুলোকে আমি আবার কিনবো বা আমি আবার পারচেস করবো, আমি সাপ্লাইয়ের কাছে আবার দৌড়াবো, আমার এই লিস্ট বের করে দিতে হবে। বা আমার এখানের মধ্যে যারা যারা কিনতেছে তাদের মধ্যে মেল কত পার্সেন্ট, ফিমেল কত পার্সেন্ট, মেল কারা কারা নিচ্ছে, ওই তাদের যেই মানে তারা তাদের আমি কিভাবে বলবো এক্সাম্পলটা, মানে কত পার্সেন্ট তারা নিচ্ছে। এবং এখানে যে আরো অন্যান্য ইনডেপথ অ্যানালাইসিসগুলো আছে, সেটা কি করে একজন বিজনেস অ্যানালিস্ট করবে? এটা ওই মানে রাস্তাঘাটে কেউ একজন এসে আপনাকে করে দিবে না। স্বপ্ন খুব ভালো করে জানে যে এই কাজের জন্য আমার একজন ভালো অ্যানালিস্ট লাগবে, যে অ্যানালিস্ট আমাকে বলে দিবে যে স্যার আপনার এই ডেটার উপর বেস করে আমি বলতে পারছি যে নেক্সট 7 দিনে আপনার এই আইটেমগুলো লাগবে, আপনি এখনই অর্ডার দেন। এটা আমি আপনাকে একটা পার্টিকুলার একটা কেসের কথা বললাম, এরকম আরো অনেকগুলো কেস আছে। সেটা শুধু স্বপ্ন না, আপনি যদি স্বপ্ন ছাড়া আরো অন্যান্য সার্ভিস ইন্ডাস্ট্রিগুলোর দিকে তাকান, সে সকল সার্ভিস ইন্ডাস্ট্রিতে তারা যে সকল সুপার শপগুলো যেগুলো আছে, সেগুলো যে সুপার শপের চেইনগুলো কাজ করে, সেই চেইনগুলো কিন্তু একই ওয়েতে কাজ করে। যেমন ধরেন আপনার বনানীতে একটা আউটলেট আছে, বনানী 11তে আছে, আর এদিকে ধরেন আপনার কুর্মিটোলার দিকে একটা আছে এখানে আউটলেট। আবার ধরেন এখানে আপনার এয়ারপোর্টের দিকে একটা আছে, সামনে আরেকটু যদি বলি মহাখালী কাঁচা বাজারের দিকে একটা আউটলেট আছে।
এখন এই যে আমার কাছাকাছি 4টা আউটলেট আছে, এই 4টা আউটলেটে আপনার এই সুপার শপের কোন কোন প্রোডাক্টটা কোন জায়গাতে সেল হচ্ছে বেশি, কোন জায়গাতে কম হচ্ছে, এইটা আপনাকে ডেটাবেস থেকে অ্যানালাইজ করে বের করে নিতে হবে। এবং তারপর আপনি বলতে পারবেন যে আচ্ছা ওই কুর্মিটোলার যেই ইয়েটা আছে ওখানের মধ্যে তো আমার ওই প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে না, অন্য প্রোডাক্ট সেল হচ্ছে, আবার যে প্রোডাক্টটা সেল হচ্ছে না সেটা এখানে মহাখালী কাঁচা বাজারে সেল হচ্ছে। সুতরাং কালকে আপনি এটার এত পার্সেন্ট প্রোডাক্ট আপনি ভ্যানে করে অথবা হচ্ছে ওদের স্বপ্ন বা ওদের যে গাড়ি আছে ওখান থেকে ট্রান্সফার করে দেন, কারণ কাস্টমারের ওই জায়গার মধ্যে কাস্টমারের ভলিউমটা বেশি। এখন আপনি আমাকে বলেন এই কাজটা অন্য যে কেউ করতে পারবে কিনা? পারবে না। তো একজন ভালো অ্যানালিস্ট এই কাজটা করতে পারবে। এটা একটা ক্ষেত্রে বললাম, শুধুমাত্র একটা জাস্ট সুপার শপের এক্সাম্পল দিলাম, এরকম আরও 10টা এক্সাম্পল দেওয়া যায়। কাজের এখানের মধ্যে ক্ষেত্রটা অনেক বড়। তো বিজনেস অ্যানালিস্ট হিসেবে যাদের কাজগুলো থাকে তারা এমন না যে শুধুমাত্র ওই সুপার শপ টাইপের একটা জবের জন্য এসে যেতে পারবে তা না, আরও অন্যান্য ধরনের যেই সকল আপনার সার্ভিসগুলো আছে অথবা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানেও কিন্তু দরকার। লাফা সুরমা সিমেন্টের দরকার, বিএসআরএম এর দরকার। একটা ছোট্ট মুদি দোকানদার তারও একজন অ্যানালিস্ট দরকার, যদিও সে এটা অ্যাফোর্ড করতে পারবে না, সে হাতে কলমে লিখবে, সে ওই তার ফর্দের মধ্যে কাগজের মধ্যে লিখে 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 সেই হিসাব করবে, অথবা সে ক্যালকুলেটর ধরে সেখানের মধ্যে টিপে সে ইয়ে করবে। বাট তারও ডেটাগুলোকে অ্যানালাইজ করা দরকার। তার যেমন দরকার একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বসুন্ধরা গ্রুপের মালিক, তারও দরকার। ওয়ালটনের মালিক যে, তারও দরকার। এমন কোনো জায়গা নেই, কারণ দিন শেষে আমার প্রত্যেকটাই হচ্ছে এক একটা প্রোডাক্ট। আমার হাতের কাছে কাগজ আছে, আমার হাতের কাছে এখানে গ্লাস আছে, আমি এখানে কথা বলতেছি হেডফোনে, আমি একটা টি শার্ট পরে আছি। প্রত্যেকটা হচ্ছে এক একটা প্রোডাক্ট, এবং এই প্রত্যেকটা জিনিস কনজিউম করছে কারা? করছে আমরা, করছি মানুষ করছে। এবং এই প্রত্যেকটা জিনিস এক একটা ইন্ডাস্ট্রি থেকে আসছে, এক একটা জায়গা থেকে আসছে। সো বিজনেসটা সব জায়গাতেই আমার সারাউন্ডিং। দ্য অনলি থিং উই নিড ইজ টু অ্যানালাইজ দিস ডেটা, সামারাইজ দিস ডেটা, visualize this data, make statistical models and predict some valuable insight. প্রেডিক্ট করে আমি আমার কোম্পানিকে বুঝাবো যে আপনার এই ধরনের একটা কোম্পানির লাভ ক্ষতি, সে যদি এই অ্যানালিস্টের কথা মতো যদি তার প্রোডাক্টগুলোকে এই জায়গা থেকে ওই জায়গায় সেল করে, অথবা তার যদি পারচেস করে আগে থেকে যদি অ্যাডভান্স জিনিসগুলো নিয়ে আসে এবং সেগুলো যদি সেল হয়, আপনি খেয়াল করে দেখেন যে নর্মালি একটা গদ বাঁধা রেগুলার বেসিসে কোন একটা প্রোডাক্ট, ধরুন এই আপনার স্বপ্নের কথা যদি বলি, স্বপ্ন যদি রেগুলার গদ বাঁধা স্টাইলে যদি প্রতি সপ্তাহে ওই 200 কেজি চাল, ওই 300 কেজি ডাল, আর হচ্ছে আপনার 100টা হরলিক্সের বয়ম, এরকম যদি সে চিন্তা করে আমার শপে আপনি প্রতি সপ্তাহে খালি একবার আসবে বসাবো, সেল হবে বসাবো, এইভাবে চললে বিজনেস হয় না, আগায় না। বিজনেসটা স্কেল আপ করতে হবে, এবং স্কেল আপ তখনই হবে যখন তার পিছনে একজন ভালো অ্যানালিস্ট কাজ করবে। যখন এখান থেকে একটা ভালো অ্যানালাইসিস থেকে আমি বের করতে পারবো যে আমার পরের সপ্তাহে কোন ধরনের কাস্টমার সেগমেন্টের জন্য কোন প্রোডাক্টটা আমার বেশি দরকার। আমি মনে হয় একটু বেশি কথা বলতেছি, আপনারা বোর হচ্ছেন তাই না? বোর হইলে বলেন, আমি তাহলে পরের স্লাইডে চলে যাই, কারণ আসলে এগুলো নিয়ে না ভাইয়া ঠিক আছে, রিয়েল লাইফ প্রজেক্টের এক্সপেরিয়েন্স গুলো আসলে রিলেট করতে বেশি সুবিধা হয়। আসলে জিনিসটা হলো কি, দেখো জিনিসটা মানে বিষয়টা নিয়ে আইডিয়া কম, বা এটা কিন্তু কোনো এমন সাবজেক্ট না যেটা আসলে আমাদের ইউনিভার্সিটিতে শেখানো হয় বা পড়ানো হয় না। হ্যাঁ, এটা কি এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশে তো ডেটা সায়েন্সের জন্য ডেটা সায়েন্সের জন্য আলাদা কোনো এরকম ইনস্টিটিউট নাই, অথবা ওরকম কোনো 4 বছর মেয়াদী কোর্স নাই। ইউআইতে রিসেন্টলি শুরু করছে, তার আগে আপনার মাস্টার্স ছিল, জাহাঙ্গীরনগরে মাস্টার্স প্রোগ্রাম আছে, বাট বাইরের কান্ট্রির মতো এরকম ফুল ফ্লেজেডে 4 বছরের জন্য ডেটা সায়েন্সের বিএসসি প্রোগ্রাম তো নাই। মাস্টার্স প্রোগ্রাম কিছু আছে, আবার দেশের বাইরে আছে। আচ্ছা, তো এখন এগুলো নিয়ে কথা বললে কিন্তু আসলে অনেক কথা হয়ে যায়। আমি আপনাদেরকে আরও কিছু স্লাইড দেখালে আপনারা একটু ক্লিয়ার হবেন। তো ধরেন আমি যদি একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির কথা বলি, আমি জাস্ট এখানে পয়েন্ট আউট করে রাখছি যে
একটা পসিবল ইস্যু, একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে পসিবল কি কি ইস্যু হতে পারে? শিডিউলিং এর প্রবলেম হতে পারে, ডাউন টাইমের প্রবলেম হতে পারে, মেনটেন্যান্সের প্রবলেম হতে পারে, ডেলিভারি ট্রান্সপোর্টেশনের প্রবলেম হতে পারে, সোর্সিং এর প্রবলেম, কোয়ালিটি কন্ট্রোল অথবা শিপিং ম্যানেজমেন্টের প্রবলেম হতে পারে। এই প্রত্যেকটা সেক্টরে আমার ডেটা আছে, এই প্রত্যেকটা সেক্টরে আমার বিভিন্ন ধরনের ইস্যুস আছে, যে ইস্যুসগুলোকে আমরা কলাম ওয়াইজ ভ্যালু হিসেবে জমা রাখতে পারি, যেখানে আমার রো এর উপরে রো, 1000, 1500, 2000, লাখের উপরে আমার রো আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেক্টরে। এই সকল জিনিসগুলোকে যখন আমার বিভিন্ন কোম্পানি যখন বলবে যে ভাই আমার শিডিউলিংয়ের সমস্যা হচ্ছে, আমার শিডিউলিং ঠিক করতে হবে, আমার ডাউন টাইম কমাইতে হবে, আমার প্রফিটেবল করতে হবে কোম্পানিকে, আমার মেনটেন্যান্সের ব্রেকডাউন টাইম কমাইতে হবে, কোথায় সমস্যা হচ্ছে সেটা আমার মেশিনের বিভিন্ন ধরনের যে পার্টসগুলো সেগুলোর ডাউন টাইম অথবা সেইগুলোর লাইফ টাইম আমাকে চেক করতে হবে। এখন ধরেন আপনিও একটা মেশিনের ছোট্ট একটা স্ক্রু ড্রাইভার কথা যদি বলি, যে ছোট্ট একটা স্ক্রু ড্রাইভার, সেই স্ক্রু ড্রাইভারে কিন্তু একটা সার্টিন লাইফ টাইম পিরিয়ড আছে। আপনি একটা স্ক্রু ড্রাইভার মেশিনের সাথে লাগানো আছে, 10 বছর আপনি ইউজ করতে পারবেন না, 3 বছর পর সেটা ওয়্যার আউট হয়ে যাবে। এখন কতদিন পরে সেটা ওয়্যার আউট হবে এটা তো আপনাকে দেখতে হবে, তাই না? এখন ধরেন মেশিন যখন প্রথমে আমরা শুরু করি, তখন মেশিন একটা জায়গায় একটা মেশিন আমি স্থাপন করলাম, বসাইলাম, ধরেন ওই মেশিনটা কিছু স্টাম্পিং এর কাজ করতেছে, কিছু মেশিন কিছু পার্টসগুলোকে জোড়া লাগানোর কাজ করতেছে, বা ধরেন আপনার টাইট করতেছে, স্লো করতেছে, এরকম। কিসের এক্সাম্পল দেওয়া যায়? ধরেন আমি একটা এক্সাম্পল দিলে, এই যে বাটা এপেক্সের জুতা আমরা দেখি না, এখন ধরেন আপনার একটা মেশিন আছে, যে মেশিন হচ্ছে স্টাম্পিং করে। স্টাম্পিং কি? যে আপনার জুতার সোলটা হচ্ছে এই কনভেয়ার বেল্টের মধ্যে যাচ্ছে। আমি যেহেতু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, সো আমি মূলত আমার মানে আন্ডারগ্রেডের পরে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, আর মেনলি হচ্ছে আমার ইউএস এর মাস্টার্সের যে কাজগুলো ছিল সেগুলো বেশিরভাগই ছিল আপনার ইন্ডাস্ট্রি বেসিসে। সো এই জন্য ইন্ডাস্ট্রি বেসিসের এক্সাম্পলগুলো আসলে আমি খুব ভালো দিতে পারি। তো যারা ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করেন না তাদের জন্য হয়তো জিনিসটা বুঝতে সমস্যা হতে পারে, আমি আগে থেকে সরি বলে নিচ্ছি। তো ধরেন আপনি হচ্ছে বাটার একটা মেশিন, সেই মেশিনে কনভেয়ার বেল্টে আমার জুতার যে সোলগুলো আছে, ঠিক আছে, এই জুতার এই হচ্ছে আমার জুতার সোল, এই জুতার সোলটা ঢুকতেছে। এখন এখানে হচ্ছে একটা নির্দিষ্ট এরকম বক্সের মধ্যে জুতার সোলটা ঢুকবে, উপর থেকে আরেকটা সোল এখানের মধ্যে কিছু আইকা বসাবে, তারপরের স্টাপে গিয়ে সেটা আরেকবার উপর দিয়ে আরেকটা চাপ দিবে, চাপ দিয়ে দুইটা একসাথে জোড়া লাগাবে। এখন এই প্রসেসটা কতক্ষণ সময়ে, 1 ঘন্টায় কয়টা সোল সে তৈরি করতেছে, এটা কি আমার জন্য ভালো নাকি খারাপ? বা আমরা যখন একটা মেশিন এখানের মধ্যে তৈরি করা আনা হয়, তখন ওই মেশিনের স্পেসিফিকেশনে ছিল সে একসাথে 50টা আইটেম পাস করতে পারে। তার মানে 50টা জুতার সোল এখানের মধ্যে কি করতে পারে, এখান থেকে শুরু হয়ে জুতার সোল মানে 2টা বা 3টা সোল একসাথে জোড়া লেগে এই জায়গা দিয়ে বেরোবে আর কি, ঠিক আছে, কনভেয়ার বেল্ট দিয়ে। খুবই সিম্পল প্রসেস, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আপনি 1 বছর পর দেখলেন যে 50টা না, এখন বের হচ্ছে 42টা 43টা। কেন? কারণ মেশিনের বিভিন্ন জায়গায় ওয়্যার আউট হয়েছে। এখন সেটা আইডেন্টিফাই করতে হবে। মেশিনে আগে খটখট 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 সাউন্ড ছিল না, এখন সাউন্ড হচ্ছে। কেন হচ্ছে, কোথায় হচ্ছে? এখন যখন একটা মেশিন চলে, সেই মেশিনের দেখবেন যে মেশিনের পাশে এখানে একটা এরকম একটা কাগজ থাকে, ওই কাগজের মধ্যে মেশিনের অপারেটর বিভিন্ন ধরনের ডেটা এখানের মধ্যে বসায়, 15 মিনিট পর পর বসায়। এই ডেটাটা ডিজিটাল ফরম্যাটে আপনাকে দেয়া হলো, এখন আপনি এটা এখান থেকে বাই করবেন যে ঘটনা কি ঘটতেছে। এছাড়া আর অন্যান্য জায়গা তো আছেই, ডেলিভারি ট্রান্সপোর্টেশন। এখন আপনার 5টা জায়গায় আপনি এটা ট্রান্সফার করবেন, এখন পাঁচটা লোকেশনে আপনি যদি ট্রান্সফার করতে চান, এখন ধরেন আপনার বাংলাদেশের ঢাকা থেকে এখানে হচ্ছে আপনার নারায়ণগঞ্জ, এইখানে হচ্ছে ধরেন ফেনী অথবা চিটাগাং, এখানে হচ্ছে খুলনা, এখানে হচ্ছে আপনার রাজশাহী, এখানে সরি এটা হচ্ছে সিলেট, এখানে হচ্ছে খুলনা। এখন আপনি আপনার প্রোডাক্টটা পাঠাবেন, একটু দূরে দূরে পাঠাবেন, ঠিক আছে, কারণ ওইখানে আপনার ডিমান্ডটা বেশি। এখন আপনাকে দেখতে হবে যে আপনি কতটুকু ভলিউমের প্রোডাক্ট পাঠাচ্ছেন। মানে কেউ হয়তো বললো যে আমার এখানের মধ্যে 10 টন হইলেই হবে, কোন একটা সার্টিন প্রোডাক্ট, ঠিক আছে, যে কোনো একটা প্রোডাক্ট আপনি ধরে রাখেন, কোনো একটা চালের বস্তা থেকে শুরু করে যে কোনো একটা বস্তা বা প্রোডাক্ট বা প্যাকেট আকারে ধরেন, ঠিক আছে। রাজশাহী বললো যে আমার এখানের মধ্যে 8 টন পাঠাইলে হবে, খুলনা বলবে না আমার এখানে 15 টন পাঠাতে হবে, চিটাগাং বলবে যে আমার এখানে লোকজন বেশি, আমাকে এখানে 20 টনের প্রোডাক্ট লাগবে। এখন আমার
প্লান্ট হচ্ছে ঢাকার এখানে বা নারায়ণগঞ্জের এখানে, সে চিন্তা করবে যে আমি এখানে কিভাবে কয়টা ট্রাকে কতটুক সাইজের ট্রাকে পাঠাইলে আমার কম ডিস্টেন্সে কম ট্রাভেল টাইমে আমি বেশি প্রোডাক্ট পাঠাতে পারবো। এখন একটা ট্রাক যখন এখানে যাবে, যাওয়া আসাতে তার সময় লাগতেছে আপনার 2.5 দিন। এখন আমাকে দেখতে হবে যে আমি 2.5 দিনে যদি আমি 3 টনের ট্রাক নেই তাহলে আমার এখানে কতটুকু খরচ হচ্ছে, আমি যদি এখানে 5 টনের ট্রাক নেই তাহলে আমার কতটুকু খরচ হচ্ছে, আমার ডিস্টেন্স হিসাব করতে হবে। তার মানে আপনি খেয়াল করে দেখেন এই ছোট্ট একটা কাজে আপনার এখানে কতগুলো কলাম তৈরি হয়েছে। আপনার এখানে ডিস্টেন্সের একটা কলাম আছে, টাইমের একটা কলাম আছে, আপনার গাড়ির যে লোড নিচ্ছে ট্রাকের লোড, সেটার লোডের একটা কলামের ভ্যালু আছে, তাদের ডিমান্ড কতটুকু আছে সেটা একটা ভ্যালু আছে। এই যে আপনার যে ডেটাটা তৈরি হইলো, এই ডেটা তো আর একদিনের ডেটা না, ডেইলি জেনারেট হচ্ছে। তার মানে একজন অ্যানালিস্টের কাজ হচ্ছে ডেইলি এগুলোকে অ্যানালাইজ করে পরের সপ্তাহে আপনার কোন ট্রাক কোথায় পাঠাবেন সেটা আপনাকে আপনার কোম্পানির ম্যানেজারকে অথবা আপনার সিনিয়রকে বুঝাইতে হবে যে আপনি যদি এইভাবে যদি করেন তাহলে আপনার কস্ট অন্তত পক্ষে 5% আপনার তেল খরচ বেঁচে যাবে। এখন কোম্পানি ম্যানেজার বা কোম্পানির সিইও সে তো তার তো চোখ মুখ উজ্জ্বল হয়ে যাবে, তার তো মনে করেন যে মানে 32 দাঁত বের করে বলছে আসো আহো ভাতিজা আহো, এরকম বলবে যে ভাই তুমি আমার 5% তেল খরচ কমাই দিছো। এখন তেলের যে দাম আপনি যদি অ্যানালাইজ করে যদি 5% কমাইতে পারেন আপনাকে মাথা তুলে রাখবে। এখন আপনি আমাকে বলেন যে মানে একটা কোম্পানিতে ধরেন এইচআর এর একটা লোক আছে, ঠিক আছে, একটা মেনটেনেন্সের লোক আছে, একটা মেশিন মেনটেনেন্সের, একটা ধরেন আপনার হচ্ছে এইচআর মানে রিসেপশনের একটা লোক আছে, এখানে মনে করেন অ্যাকাউন্টিং এর একটা লোক আছে, এখানে মনে করেন আপনার ট্যাক্সের একটা লোক আছে, আর একটা মনে করেন এখানে অ্যানালিস্ট আছে। তো একটা কোম্পানিতে এরকম বিভিন্ন সেক্টরের লোক থাকে, ব্যাংকিং সেক্টরে কিছু লোক থাকে, ট্যাক্সের লোক থাকে, অডিটের লোক থাকে, প্রোডাকশনের লোক থাকে, সাপ্লাই চেনের লোক থাকে। এখন আপনি বলেন যদি একটা কোম্পানির লাভ ক্ষতি এটা ভেরিফাই করা বা এটাকে এনহ্যান্স করা, প্রফিটটাকে এনহ্যান্স করা এবং লসটাকে মিনিমাইজ করার জন্য মতন একটা ইম্পর্টেন্ট কাজ যখন একজন অ্যানালিস্ট করে, তাকে অবশ্যই 60-70 হাজার 1 লাখ টাকা দিয়ে তাকে কোম্পানি রাখতে বাধ্য। কারণ কোম্পানি জানে যে এই বেটা ভালো অ্যানালিস্ট, এই বেটার নলেজ ভালো, এই বেটা স্কিল আছে, এই বেটা এক্সেল পাওয়ার বিআই এসকিউএল থেকে শুরু করে যা আছে এই স্কিলে সে এক্সপার্ট, একে আমি ছাড়বো না। সে যদি বলে যে স্যার আমি চলে যাবো, আমি অন্য কোম্পানিতে, না তুমি থাকো, তোমার 10,000 টাকা বাড়াই দিই, যাও 1 লাখে 10,000 টাকা বাড়াই দিই, তুমি থাকো। কারণ সে জানে যে এই লোকটা সে একটা অ্যাসেট কোম্পানির জন্য। সো আমার কথা হচ্ছে আপনি কোর্স করেন, যেখান থেকে করেন, যেভাবে করেন, যাই শিখেন না কেন, আপনি এমন একজন পার্সন হওয়ার চেষ্টা করেন যাকে সহজে রিপ্লেস করা যায় না। এখন আপনি যদি মনে করেন কোনো রকম শিখলাম, এমনি প্র্যাকটিস করলাম, এই 2-1টা কাজ দেখলাম এইভাবে, হ্যাঁ আমি হচ্ছে মানে ওই একটা জায়গায় হচ্ছে ওই আপনার 2,000 টাকায় কোর্স করাচ্ছে, যেখানে 10 মিনিটের ভিডিও অল্প অল্প করে শিখলাম, 2-3টা প্রজেক্ট করাচ্ছে, আমার কাজ শেষ হবে না। কারণ কি জানেন, এইটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, এটা নিয়ে কেউ বলে না, এটা নিয়ে কথা বলে না কেউ। আমি যদিও অন্য কারোর ব্যাপারে খারাপ কিছু বলতেছি না, আমি মানে আল্লাহ মাফ করুক, আমি খারাপ কিছু বলতেছি না অন্যের ব্যাপারে, আমি জাস্ট এটা বলতে যাচ্ছি যে তারা হয়তো একটা ভালো জিনিস শেখাচ্ছে আপনাকে, হয়তো আপনি ওখানে দেখলেন যে 6 ঘন্টার লেকচার 10 মিনিট করে ধরেন আপনার এখানে ভিডিও হচ্ছে 20 থেকে 22টা ভিডিও 2,000 টাকায় আপনাকে সেল করতেছে, বলতেছে আপনি এটা কিনেন, এই কোর্সটা কিনেন। ওখানে ওরা যে প্রজেক্টটা দেখাবে বা যে প্র্যাকটিস দেখাবে এটা একটা টেমপ্লেট, এটা কিন্তু আপনার কোনো আপনার মানে কোন জিনিস না, এটা একটা টেমপ্লেট। এখন হোয়াট ইজ টেমপ্লেট? টেমপ্লেট বিষয়টা হচ্ছে এরকম যে আমি আপনাদেরকে আমার ইয়েটা কোথায়, কি ব্যাপার আমি এটা রাখিনি, আচ্ছা আমি এখানে দেখাই, আমি এখানে আপনার দেখাই। আচ্ছা টেমপ্লেটের ব্যাপারটা কি? টেমপ্লেটের ব্যাপারটা হচ্ছে এই, অনেকে এই জিনিসটা বুঝে না। এখন আমার যদিও সেটা আমার দায়িত্ব না, বাট তারপর হচ্ছে আমি আপনারা এখানে অনেকেই নতুন আছেন, আমি আপনাদেরকে একটু বুঝাইনি। টেমপ্লেট জিনিসটা হচ্ছে কি যে একটা গদ বাঁধা কিছু স্টেপস, আপনি 1 নাম্বার এটা করবেন, 2 নাম্বার এটা করবেন, 3 নাম্বারে 4, 5, 6, 7 এই করে আপনি এখান থেকে আউটপুট বের করবেন। এইটা একটা টেমপ্লেট।
এই টেমপ্লেটটা কোন একটা পার্টিকুলার টাইপের একটা ইস্যু বা একটা প্রবলেমের জন্য তৈরি করা হয়েছে। এখন আপনি টেমপ্লেটটা শিখলেন, ঠিক আছে, ধরেন আপনি শিখলেন কিছু বেসিক জিনিস শিখলেন, কিছু ফাংশন শিখলেন, কিছু টুলস শিখলেন, আপনাকে একটা টেমপ্লেট ধরাই দিল, বললো যে এই প্রবলেমটা আপনি এভাবে সলভ করবেন। এখন আপনি যখন আপনার কোম্পানিতে যাবেন, আপনার কোম্পানিতে তো অনেক ধরনের সমস্যা, মানে সমস্যা বলতে হচ্ছে যে অনেক ধরনের অবজেক্টিভ থাকবে, আপনাকে এই দিন এটা কাজ দেবে, ওই দিন ওই কাজ দেবে। আপনি কি শিওর যে সব দিন আপনি এই এক টেমপ্লেটে ফেলে কাজ করতে পারবেন? আমাকে কেউ যেন আনসার করেন। আপনি কি শিওর যে এক টেমপ্লেটে আপনি ফেলে কাজ করতে পারবেন? পারবেন না তো, তাই না? সম্ভব না তো। তাহলে এখন একজন ভালো অ্যানালিস্ট, সেটা ডেটা অ্যানালিস্ট হোক, সেটা বিজনেস অ্যানালিস্ট হোক, একজন ভালো অ্যানালিস্ট, ঠিক আছে, মানে সব জায়গাতে কোর নলেজ তো সেম, ঠিক আছে, কিন্তু অ্যাপ্লিকেশন এরিয়াতে গিয়ে জিনিসটা হয় কি একটু ডাইভার্সিফাই হয়। তো এখানে যেটা হয়েছে, আপনি যে কিনা টেমপ্লেটের উপর বেস করে চলতেছে, তাকে নতুন কোন একটা কাজ দিলে, কোন একটা প্রবলেম দিলে সে আর পারবে না, সে আটকায় যাবে এই জায়গায়। বাট যেই ব্যক্তি কোর নলেজ থেকে শিখে আসছে, মূল জায়গা থেকে, মানে একদম ফান্ডামেন্টাল থেকে শিখে আসছে ধীরে 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 ধীরে, তার কিন্তু প্রবলেমটা ধরতে কষ্ট হবে না, সে প্রবলেমটা সলভ করা ওয়েও বের করে ফেলবে। হয়তো সকালে তাকে প্রবলেম হলো, তার কোম্পানি ম্যানেজার তাকে বললো যে হ্যাঁ এই আসান সাহেব আসেন, বসেন, এই আসান সাহেব আমার এই প্রবলেমগুলো আছে, এই জিনিসটা আছে, এইভাবে করতে হবে, আমার টপ ম্যানেজমেন্ট বলছে আমাকে খুঁজে বের করতে, আপনার হয়তো 2 দিন সময়, আপনি 2 দিনের মধ্যে আমাকে এটা সলভ করে দিবেন। এখন ধরেন আসান উনি হচ্ছে একটা টেমপ্লেটের উপর একটা কোর্স করে আসছে, একটা সিম্পল টাইপের টেমপ্লেটের নিয়ম অনুযায়ী সে গদবাদা ওই জিনিসটা শিখে আসছে, ওটার উপর বেস করে কিন্তু এই প্রবলেম সলভ হবে না। কিন্তু যদি আসান সাহেব একদম কোর লেভেল, একদম মানে গ্রাউন্ড লেভেল থেকে প্রত্যেকটা জিনিস ধরে 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 যদি শিখে আসতেন যে আসলে একটা সফটওয়্যার বা একটা টুলস, এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা কিরকম, এখানে কি কি ধরনের আইকন আছে, বা এখানে কি কি ধরনের ফাংশনগুলো আছে, এই ফাংশনের কোনটার কাজ কোথায়, এই ফাংশনগুলোর ইন্ডিভিজুয়াল এক্সাম্পলগুলো সে যদি শিখে আসে, তারপর সেটার উপর যদি সে প্র্যাকটিস করে, এটার উপর সে যদি কিছু প্রজেক্ট করে, তারপর এটার উপর যদি সে পোর্টফোলিও ডেভেলপ করে, আপনি বুঝেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত সে যদি পুরো প্রসেসটা কমপ্লিট করে, তাহলে সে একজন ভালো ডেটা অ্যানালিস্ট হবে, সে একজন ভালো বিজনেস অ্যানালিস্ট হবে, তাছাড়া হবে না। আমি এই এক্সাম্পলটা অনেক জায়গাতেই দিই, অনেক জায়গাতেই বলি, কিন্তু মানুষজন কেন যেন আমার কথা এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে দেয়, আমার কাছে খুব অবাক লাগে জিনিসটা। আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিই, সেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা যে বড় বড় হাইরাইজ বিল্ডিং দেখি, খুব বেশি হাইরাইজ বিল্ডিং এর দিকে আমি গেলাম না, 9 তলা 10 তলা 8 তলা বিল্ডিং এর কথাই বলি। এরকম একটা 8 9 10 তলা বিল্ডিং এর জন্য মাটির নিচে আপনার একটা ফাউন্ডেশন দিতে হয়, অন্তত আপনার 4-5 তলা সমান, 3 তলা সমান ফাউন্ডেশন দিতে হয়। এই ফাউন্ডেশনটা যদি আমি না দিই, আমি 8 তলা 10 তলা বিল্ডিং যদি বানাই, এই বিল্ডিংটা 6 মাস পর 1 বছর পর ভেঙে পড়বে না? কথা বলেন না কেন আপনারা? ভেঙে পড়বে কিনা বলেন? ভেঙে পড়বে, অবশ্যই ভেঙে চুরচুর হয়ে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি আমি এইটার বিল্ডিংটা হচ্ছে এখানে, এই হচ্ছে বিল্ডিং, ঠিক আছে, আমি বিল্ডিং এর নিচে যদি ফাউন্ডেশনটা স্ট্রং করে বানাই, তাহলে এই বিল্ডিংটা দীর্ঘদিন ধরে চলবে মানে হচ্ছে যে এটা সাস্টেইন করবে, দাঁড়ায় থাকবে। এখন আমি যদি এটাকে সিম্পলি এইভাবে যদি আপনাকে জিনিসটাকে সহজভাবে যদি আবার একটা এক্সাম্পল দিয়ে তো বললাম, এখন যদি আমি বলি যে যেই ব্যক্তির একটা বিল্ডিং তৈরি করার আগে তার মূল যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের জন্য সে এক্সেল, সে পাওয়ার বিআই, এসকিউএল এর বেসিক এক্সাম্পল, কিভাবে একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে হয়, পাইথনে কিভাবে আমি ডেটাকে অ্যানালাইজ করব, শুধু অ্যানালাইজ না, পাইথনে আমি একটা ডেটাকে কিভাবে ফরম্যাটিং করব, আমি সেটাকে কিভাবে সাবসেট তৈরি করব, আমি সেখান থেকে কিভাবে ডেটাকে ফিল্টার করব, এই পুরো প্রসেসটা সে যখন আস্তে আস্তে শিখে ফেলবে ফাউন্ডেশনটা, তখন সে আস্তে আস্তে উপরের দিকে যত যাবে তত তার নলেজ লেভেল বাড়বে, কিন্তু সে ভেঙে পড়বে না, সে আরো মজবুত হয়ে উপরের দিকে উঠবে। সো আমার কথা হচ্ছে যে আপনি যেটাই করেন না কেন, আপনার ফান্ডামেন্টাল, আপনার ফাউন্ডেশনটা স্ট্রং করেন।
এখন এই ফাউন্ডেশনটা স্ট্রং করার পরে এবার আপনি যত প্র্যাকটিস করেন কোনো সমস্যা নেই, আপনি যদি টানা 2 মাস প্র্যাকটিস করেন কোনো সমস্যা নেই। আমাদেরকে অনেকে একটা জিনিস বলে যে মানে ভাইয়া 4.5 মাসের কোর্স করার পর আমি কি জব পাবো? এখন এইটার আনসার কিন্তু আসলে মানে আমার পক্ষে দেওয়াটা খুব ডিফিকাল্ট। এখন আমি যখন আনসারটা দেই বা যদি এরকম মানে যেভাবে আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড কথাটা যখন বলি, তখন অনেকে হচ্ছে আমার কথাটা মাইন্ড করে যে হ্যাঁ সাকিব ভাইকে একটা জিজ্ঞেস করলাম কোশ্চেন, উনি আমাকে এইভাবে আনসার দিলেন যে জব পাওয়া যাবে না বা জব পাইতে গেলে এটা করতে হবে এটা করতে হবে। আর আমি আপনাকে বাস্তবতা বলতেছি ভাই, আমি আপনাকে একদম সরাসরি কথা বলতেছি। আমরা আপনাকে 4.5 মাসে একটা ফুল গাইডলাইন ধরে যা যা শেখা দরকার সেগুলো আপনাকে বেসিক থেকে ফান্ডামেন্টাল থেকে শুরু করে আপনাকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত অন্তত যতটুকু না জানলেই নয় অতটুকু আপনাকে তৈরি করে দিব। এখন আপনি তৈরি হইলেন, আপনি শিখলেন, বাট প্র্যাকটিস করলেন না, তো এটা আমার দোষ? আপনি প্র্যাকটিস করলেন না এবং আপনি জবের জন্য অ্যাপ্লাই করছেন, আপনাকে জব দিচ্ছে না কেউ, সেক্ষেত্রে আমার তো কিছু করার নেই। আমার কাজ হচ্ছে আমি পড়ানো, আমি আপনাকে পড়াই যাচ্ছি, আমার কাজ হচ্ছে শেখানো, আপনি শেখাই যাচ্ছি। আপনার যদি প্রশ্ন থাকে প্রশ্নের উত্তরগুলো আমি ক্লাসের মধ্যে ডিরেক্টলি দিচ্ছি। আমাদের প্রত্যেকটা মেন্টর যখন ক্লাসটা নেয় তার আগের ক্লাসের যেই পড়াগুলো পড়ানো হয়েছিল সেটার উপর প্রথম 10 মিনিট রিভিউ নেয়, রিভিউ নেওয়ার পর ক্লাসটা নতুন ক্লাস শুরু করে, নতুন ক্লাসটা শেষ করার পর লাস্টে 10 মিনিট স্টুডেন্টদেরকে 2-3 বার জিজ্ঞেস করে আপনি বুঝছেন, আপনি বুঝছেন, এখান থেকে অপু দেবনাথ বুঝছেন, আহমেদ রেদওয়ান বুঝছেন, হাসিব রহমান বুঝছেন, এরকম ধরে ধরে জিজ্ঞেস করে হচ্ছে আমরা মেন্টররা হচ্ছে এই কাজগুলো করি। আপনি যাতে ক্লাসের মধ্যে যা পড়ানো হয় তা যেন বুঝে শেষ করতে পারেন, এখান থেকে বুঝে যেন বেরোতে পারেন। আর আমাদের তো রেগুলার বেসিসে আমরা অ্যাসাইনমেন্ট তো দিচ্ছি, কুইজ দিচ্ছি, এবং এগুলো যদি আপনি না করেন তখন সেক্ষেত্রে এগুলোর উপর তো আমরা ধরবো আপনি কেন করলেন না। ক্লাসের মধ্যে তো লাইভ থাকতে হয়, লাইভও থাকতে হবে। তো বিষয়টা হচ্ছে যে আমি যখনই আপনি কোনো একটা জিনিস শিখবেন ভালোভাবে শিখবেন যাতে আপনি নিজেকে তৈরি করতে পারেন। আমাদের কোর্সের আমরা নাম দিয়েছি কি, এটা একটা জব রেডি প্রোগ্রাম। তার মানে এই না যে আমরা আপনাকে জব দিয়ে দিব। এখন আপনি আমাদের এখানে কোর্স ধরেন কখনো আসলেন না, ঠিকভাবে অ্যাসাইনমেন্ট দিলেন না, আপনাকে মনে হয় যে আপনি কোর্স শেষ করার পরে আমি আপনাকে একটা জায়গায় তুলে নিয়ে একটা কোম্পানিতে বসায় বলবো এই নেন আপনার জব, এই নেন আপনার জব, এটা আমি করতে পারবো না। আমি কি করতে পারি? আমি করতে পারি যে আমার একটা ব্যাচের মধ্যে 25টা স্টুডেন্ট আছে, এই 25টা স্টুডেন্টের মধ্যে 5 জন টপ স্টুডেন্ট আমি খুঁজে বের করব। এই 5টা টপ স্টুডেন্টের সিভিগুলো আমি নিজে আমার মেন্টরদেরকে দিয়ে সেটা রিভিউ করাবো, সেটাকে ঠিকঠাক করাবো, তাদের আপনার হচ্ছে গিটহাব ক্যাগল প্রোফাইলগুলো তৈরি করাবো, তৈরি করানোর পরে তারপর তাদের এই সিভিগুলো আমাদের যে সকল কোলাবোরেটেড কোম্পানিগুলো আছে বা যে সকল জায়গায় আমাদের পরিচিত সিনিয়র আছে, ঠিক আছে, যেমন ধরুন লাফাজ সুরমা সিমেন্ট, ওখানের মধ্যে আমার সিনিয়র বড় ভাই আছে, আমি তারা বললাম যে ভাই আপনাদের এখানে অ্যানালিস্টের যদি কোনো জব থাকে বা ইন্টার্নশিপের যদি দরকার হয় আপনি আমাকে বলেন, আমার এখানে ভালো স্টুডেন্ট আছে আমি আপনাকে পাঠাই। তো আমাদের এখান থেকে যারা জব পায় তারা কিন্তু তাদেরকে কিন্তু আমরা নিজে গিয়ে তাদেরকে জব দেই না, সে নিজের যোগ্যতা জব পায়। এখন এই যোগ্যতাটা আসে কোত্থেকে? ওই যোগ্যতা তৈরি হয় কিভাবে? আমাদের এখান থেকে কোর্স করে। তো এই জন্য আমরা বলি যে এটা আমাদের একটা জব রেডি প্রোগ্রাম, আমরা আপনাকে জবের জন্য ফুললি তৈরি করে দিব। পরবর্তীতে ইন্টারভিউতে গিয়ে আপনি যদি বলেন 2+2 5, সেটা তো আসলে আমার তো কিছু করার নেই, কিন্তু আপনি কখনো 2+2 5 বলবেন না, 2+2 4ই বলবেন, কারণ 2+2 যে 4 সেটা আপনাকে আমরা এখান থেকে শিখাই নিয়ে যাব, আপনি কোর্স থেকে সেটা শিখবেন। আচ্ছা যাই হোক, অনেক কথা বললাম, এগুলো নিয়ে আসলে অনেক কিছুই বলা যায়। আমি আপনাদের সাথে যখন যারা কোর্স করবেন তাদের সাথে তো আমি স্ট্যাটিস্টিক্সে যখন পোর্শনটা আমি করাবো তখন এগুলোর আরও রিয়েল লাইফ কিছু এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করাবো, দেখাবো এবং আপনাদেরকে বুঝাবো। আমরা একটু ফাস্ট ফরওয়ার্ডে চলে যাই যেহেতু 11:15 বেজে গেছে। তো সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে ডেটা সায়েন্সের কাজগুলো কি? ডেটা সায়েন্স মানে হচ্ছে এই ডেটা সায়েন্সের যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের একটা অংশ বা একটা কাজের ধারা হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট। মেটেরিয়াল প্ল্যানিং, প্রকিউরমেন্ট, ইন্টিগ্রেশন, ওয়্যারহাউস ফুলফিলমেন্ট, ডিস্ট্রিবিউশন, রিপেয়ার, রিটার্নস, এই কাজগুলোর ক্ষেত্রে বিআই অ্যানালিস্টের দরকার। এছাড়া আপনার সাপ্লাই চেইনের এক্সাম্পলটা আমি দিচ্ছি এখানের মধ্যে। সাপ্লাই চেইনে কি কি হয়? ডিমান্ড অ্যানালিটিক্স,
finished inventory optimization, network planning, replenishment planning, procurement analytics, transportation analytics, predictive maintenance, inventory management. আমার ইচ্ছে যে আমার ইউএসএ তে আমার হচ্ছে মাস্টার্সের টপিক ছিল এইটা, আর আমার বিএসসি তে টপিক ছিল এইটা। মূলত আমি এই দুটোর উপর কাজ করছিলাম। এছাড়া ফোরকাস্টিং এর কিছু কাজ করছি আমি। ওয়ার্কফোর্স প্ল্যানিং, এইগুলা হচ্ছে সাপ্লাই চেন, যারা কিনা সাপ্লাই চেনে পড়াশোনা করেন বা বিবিএ ব্যাকগ্রাউন্ডের, কোম্পানিতে ইন্ডাস্ট্রি সার্ভিস ইন্ডাস্ট্রিতে খুব একটা বেশি হয় না, বাট মানে হয় ঠিকই, ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোতে সাপ্লাই চেনের প্রচুর পরিমাণ কাজ আছে, এবং সেই অ্যাপ্লিকেশনগুলো আমি ডেটা সায়েন্সের মাধ্যমে, ডেটা সায়েন্সের টুলস নলেজগুলো এই সকল জায়গায় অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, আরও কিছু জিনিসগুলো আছে এখানের মধ্যে। আমি হচ্ছে সাপ্লাই চেনের কথাগুলো কেন বলতেছি, কারণ বিআই অ্যানালিস্টের সাপ্লাই চেন এরিয়াতে অনেক কাজ আছে। এছাড়া অন্যান্য জায়গায় যে কাজ কম বা নাই তা কিন্তু না। সোর্সিং, প্রকিউরমেন্ট, রিপ্লেনিশমেন্ট, আচ্ছা ডেসক্রিপটিভ, ডায়াগনস্টিক, এগুলো হচ্ছে সাপ্লাই চেনের আপনার বিভিন্ন টাইপের কাজ। আচ্ছা, আমি এখান থেকে একটু সরে গিয়ে আপনাদেরকে ফাইন্যান্সে নিয়ে যাই। আচ্ছা, ফাইন্যান্সের ক্ষেত্রে যে ধরনের ইউজ কেসগুলো আছে, যেমন রিস্ক প্রেডিকশন ম্যানেজমেন্ট, রিয়েল টাইম ফ্রড প্রিভেনশন, রেগুলেটরি কমপ্লায়েন্স অটোমেশন, এনহ্যান্স ক্রেডিট স্কোরিং, তারপর পার্সোনালাইজ কাস্টমার সার্ভিস, অ্যালগোরিদম ট্রেডিং অপটিমাইজেশন, মার্কেট সেন্টিমেন্ট অ্যানালাইসিস, এই ধরনের ফাইন্যান্সিয়াল ইউজ কেসে আমরা ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশনগুলো করি। তো যারা কিনা বিআই অ্যানালিস্ট হিসেবে যারা এই স্কিলগুলো শিখবে, যারা জানবে, যারা প্র্যাকটিস করবে, তারা চাইলে এই ধরনের ফাইন্যান্স রিলেটেড জবগুলোতেও বা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবেও এইসব জায়গায় তারা অ্যাপ্লাই করতে পারে। তাছাড়া আপনার এখানের মধ্যে যে একই কথাই, ফ্রড ডিটেকশন, ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং, পার্সোনালাইজেশন, তারপর আপনার প্রসেস অটোমেশন, কাস্টমার সেগমেন্টেশন, যেগুলো আপনাকে বললাম একটু আগে এক্সাম্পল দিয়ে, মেল ফিমেল ওইভাবে সেগমেন্ট করে ভাগ করা। আচ্ছা, এই ধরনের ড্যাশবোর্ড আমাদের পাওয়ার বিআইতে নাজিম হচ্ছে এই ধরনের ড্যাশবোর্ডগুলো আপনাকে তৈরি করে দেখাবে কিভাবে তৈরি করতে হয় এবং কোথায় কিভাবে হচ্ছে কাজগুলো। এগুলোর পেছনে ফার্স্টে ডেটা দিয়ে, এক্সাম্পল দিয়ে সেগুলো অ্যানালাইসিস করে পরবর্তীতে সেগুলোকে আমরা পাওয়ার বিআই এর মাধ্যমে আপনাদেরকে প্রজেক্ট আকারে দেখাবো এই ধরনের। এবং আপনারা নিজেরা হচ্ছে এগুলোর উপর আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, আপনারা সেই অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করবেন। আমাদের গ্রুপে যদি যান, আমাদের গ্রুপে আমি আপনাকে দেখাই, আমি আমার ফেসবুকটা অন নাই অবশ্য, আচ্ছা থাকলে দেখাতে পারেন। আমাদের আপনি যদি আমাদের গ্রুপে যান, গ্রুপে গেলে দেখবেন ওখানে আমাদের অনেক স্টুডেন্ট তাদের পোর্টফোলিওর অংশ হিসেবে বিভিন্ন যেই এই ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডগুলো তারা ওখানে প্রেজেন্ট করতেছে, ওরা আমাদের এখান থেকে শিখে এগুলো করছে। ব্যাংকিং সেক্টরও আছে, তারপর আপনার ব্যাংকিং সেক্টরে ডেটা অ্যানালিটিক্স ফর রিস্ক, অটোমেশন, হিউম্যান সাপোর্ট, হ্যাঁ এরকম অনেক বিষয়গুলো এখানে আছে। তো এগুলো আসলে ব্যাখ্যা করতে গেলে আসলে অনেক কিছুই হয়ে যায়। যেমন হচ্ছে যে ধরেন এখন আবিদ হোসেন এখন জয়েন করতেছেন একাডেমি বাইরে। আবিদ হোসেন উনি হয়তো মনে করছেন যে 11:30টায় ক্লাস শুরু হবে, রাত্রে 1টা পর্যন্ত চলবে, এই জন্য উনি এখন জয়েন করছেন। ক্লাস যে 9:30টায় শুরু হয়েছে সেটা হয়তো উনি জানেন না। আজকে অনেকেই এখন এখানের মধ্যে পরে জয়েন করতেছেন, 9টা, 9:30, 10টা, 15, 10:30, 11:30 জয়েন করতেছেন। আমাদের যখন মেইন ক্লাস হবে, সেই মেইন ক্লাসে যখন ক্লাস শুরু হবে তার আধা ঘন্টা পর ওই লিঙ্কে আপনি জয়েন করতে পারবেন না, আমরা লিঙ্ক অফ করে দিব। বা জয়েন করতে চাইলেও আমাদের মেন্টররা অ্যাক্সেস আপনাকে দেবে না, কারণ আমরা শেখাবো, আপনি এত কষ্ট করে এখানের মধ্যে এত টাকা দিয়ে শিখবেন, তো আমরা আমাদের নিজস্ব কিছু পলিসি তো আছে, রুলস এন্ড রেগুলেশনস আছে। আচ্ছা, আপনার একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, এই যে এখানে আপনারা যারা আছেন, এখানে কারা কারা আমাদের এখানে অ্যাডমিট হয়েছেন যেন অলরেডি, হাত তুলুন তো, আমি কতজনের নাম দেখছিলাম। আচ্ছা, রাব্বি অ্যাডমিট হয়েছে। রাব্বি, আপনি কি হচ্ছে ওই ইয়াটা পাইছিলেন, ওই যে ইমেলটা পাইছিলেন, পিডিএফ ফাইলটা আমাদের রুলস এন্ড রেগুলেশনের? জি ভাইয়া, দেওয়া হয়েছিল। পড়ছেন? জি ভাই, ওইখানে লেখা ছিল, সবই লেখা আছে ওখানের মধ্যে, নিয়ম কানুন সব লেখা আছে। আপনি যদি টানা 5টা ক্লাস মিস দেন, আপনি যদি টানা 5টা অ্যাসাইনমেন্ট মিস দেন, আপনি সার্টিফিকেট পাবেন না, আমরা সার্টিফিকেট দিব না আপনাকে। আপনি যদি ক্লাসে ঢোকার আধা ঘন্টার মধ্যে, হ্যাঁ জহিরুল ইসলাম ভুইয়া হাত তুলছেন, বলেন। আচ্ছা না ভাইয়া, কে আমি বলছি। আচ্ছা,
আমি আপনাদের কোশ্চেন নিব আর কি, ঠিক আছে? এই জিনিসগুলা মানে আমার মনে হয় যে আপনারা মোটামুটি একটা বেসিক আইডিয়া পেয়ে গেছেন যে আসলে এই জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে। মার্কেটিং এর মতো ডেটা সায়েন্সে ডিজিটাল মার্কেটিং তো আপনারা সবাই এখন জানেন, ডিজিটাল মার্কেটিং এর কোর্স প্রচুর অনেক জায়গাতেই করাচ্ছে। সো ডিজিটাল মার্কেটিং ওইখানেও আমরা ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশনগুলো করি আর কি, যেমন রিকমেন্ডেশন সিস্টেম, কাস্টমার সেগমেন্টেশন, মার্কেট বাস্কেট অ্যানালাইসিস, চার্ন প্রেডিকশন, এগুলো হিউজ পরিমাণ কাজ আছে। আচ্ছা, আমি এইগুলা আসলে আমার 2টা ক্লাস লাগে মূলত। আমি এটা আরেকটা ক্লাসে আপনাদের ওই যে ইনিশিয়াল যে ক্লাস হবে প্রথম ক্লাস, ওই ক্লাসে আমি এটা এক্সপ্লেন করব যে আমার কি এই যে ডেটা সায়েন্সের যে জবগুলো আছে এখানে আপনি দেখেন যে এখানে আমি 9টা জবের এক্সাম্পল আমি দেখাচ্ছি, আরও আছে। হ্যাঁ, ডেটা সায়েন্স হচ্ছে এটা একটা নলেজ ডোমেইন, তার ভিতরে হচ্ছে অন্যান্য শাখাগুলো ডিস্ট্রিবিউট করা আছে। ডেটা সায়েন্স নিজে কোনো একটা কোনো মানে না, জব না। ডেটা সায়েন্স হচ্ছে ইঞ্জিনিয়ারিং যেমন হচ্ছে একটা নলেজ ফিল্ড, একটা নলেজ ডোমেইন, তেমনি ডেটা সায়েন্স একটা নলেজ ডোমেইন, তার ভিতরে হচ্ছে এই পার্টগুলা। তো আপনি দেখবেন যে বাংলাদেশে এরকম অনেক জায়গাতেই ওরা বলে যে আমার এখানে ডেটা সায়েন্সের কোর্স করানো হয়, ডেটা সায়েন্সের কোর্স করুন 2 মাসে, ডেটা সায়েন্সের কোর্স করুন 3 মাসে, 2000 টাকা 3000 টাকায়। তারা আসলে পুরো জিনিসটাই তারা হয় জানে না ডেটা সায়েন্স কি, আর তারা হয়তো মানে মানুষকে ভুল বুঝাচ্ছে, মিসলিড করতেছে। জিনিসটা আসলে এরকম হওয়ার কথা না, বাট তারা মিসলিড করতেছে মানুষদেরকে। ডেটা সায়েন্সের জন্য ডেটা সায়েন্স জব টাইপের হয় না, জব বলতে কিছু নেই। ডেটা সায়েন্সের ভিতরে ডেটা সায়েন্সের রিলেটেড জব হতে পারে। আমি যদি কথাটা বলি, এই ওয়ার্ডটা উচ্চারণ হবে এরকম যে ডেটা সায়েন্স রিলেটেড জব ফিল্ড, ডেটা সায়েন্স রিলেটেড জব ফিল্ড। যেমন আমরা বলি ইঞ্জিনিয়ারিং রিলেটেড জব ফিল্ড, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, তেমনি ডেটা সায়েন্স রিলেটেড জব ফিল্ড, বিজনেস অ্যানালিস্ট, বিগ ডেটা অ্যানালিস্ট, ডিসিশন সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট বা আপনার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটাবেস অ্যাডমিন, এইগুলো। সো যদি কেউ বলে যে আমি আপনাকে ডেটা সায়েন্সের কোর্স করাবো, সে আপনাকে কিছু শেখাতে পারবে না, কারণ ডেটা সায়েন্স তো আসলে হিউজ একটা জিনিস, পুরো একটা সমুদ্রের মতন। আপনাকে এখান থেকে পার্ট বাই পার্ট শিখতে হবে, যেটা আপনার অ্যাকচুয়ালি ক্যারিয়ারে কাজে লাগে। আমি যতটা আপনাকে জিনিসটা ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করতেছি, এতটা ক্লিয়ারলি কেউ আপনাকে বলবে না। আমি অন্তত কাউকে দেখি নাই যে এই জিনিসটাকে, এই জিনিসটা নিয়ে কথা বলতে, কারণ সবাই চিন্তা করে যে আসেন কোর্স করেন, আসেন 2000 টাকা 3000 টাকা কোর্স করেন, এবং তাদের কোনো ক্রেডিবিলিটি নাই। সত্যি কথা, মানে তাদের কোনো মানে টু বি অনেস্ট ওরকম কোনো ক্রেডিবিলিটি নাই। মানে তাদের ওরকম ফেসবুক পেজ, ওয়েবসাইট বা অন্যান্য যা যা আছে, তারা 2 মাস 3 মাস হয়তো ফেসবুকে পেজ রান করতেছে, তারা হয়তো অফার করতেছে, অফার করে 2-3 মাস পরে কোর্স হয়েছে কি হয় নাই আমি জানি না, বাট তারপর শেষ। কন্টিনিউটি রাখে না, তাদের মধ্যে কোনো কন্টিনিউটি নাই। আমরাই মনে করেন যে একমাত্র প্রতিষ্ঠান যারা পুরোটা কন্টিনিউয়াসলি একটা পর একটা ব্যাচ করাচ্ছি। এখন ধরেন এমন যদি হতো যে আমরা খারাপ পড়াই, আমাদের কোর্স মডিউল খারাপ, আমাদের মেন্টর খারাপ, তাহলে আমরা এতগুলো ব্যাচ কখনো করতে পারতাম না। হইতে পারে যে মানুষজনের নেগেটিভ রিভিউতে আমাদের পেজই ব্যান হয়ে যেত, আমাদের কাছে কেউ আসতোই না। তো যেহেতু 50টার উপরে ব্যাচ কমপ্লিট করছি, 750-এর উপরে মানুষজন এখান থেকে কোর্স করছে এবং এখান থেকে মানুষজন জবও পাচ্ছে, তো বোঝা যায় যে হ্যাঁ, আমি ধারণা করতে পারি যে হ্যাঁ এইটা ভালো প্ল্যাটফর্ম, এখানে ভালো শিখায়, আমি শিখতে পারবো, এবং ফান্ডামেন্টাল থেকে কোর লেভেল থেকে বিগিনার মানে বেসিক লেভেল থেকে আমি শিখতে পারবো। এতটুকু আমি এনশোর করতে পারি, আমি নাজমুল সাকিব এনশোর করতে পারি যে হ্যাঁ ভাই, এটা আমি আপনাকে বলে দিতে পারি। আপনি যদি বলেন যে ভাই আমাকে লিখিত দেন, ঠিক আছে, আপনি 100 টাকার একটা স্টাম্প নিয়ে আসেন, আমি লিখে দিই যে আপনি এই শিখবেন, যা যা আমরা বলছি কোর্স মডিউলে সেগুলাই শিখাবো। এর বাইরে একটা জিনিস বেশি শিখাবো না, একটা জিনিস কম শিখাবো না, যা বলা আছে তাই শিখাবো। তো এই ছিল মোটামুটি আলোচনা আর কি। আমি এইগুলোর উপরে এই স্লাইডটা আমি নেক্সটে আরও কিছু করবো। এগুলো হচ্ছে ডেটা সায়েন্সের আপনার লিঙ্কডইনের টপ ইমার্জিং জবের মধ্যে এখানে প্রথম 5-6টাই হচ্ছে আপনার ডেটা সায়েন্স রিলেটেড জব। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের জব টাইটেল এবং স্যালারি স্ট্রাকচার, বেশ ভালো স্যালারি স্ট্রাকচার, হিউজ লেভেলের। এগুলো প্রত্যেকটা ইয়ারলি স্যালারি আর কি, ক্লাস ডোরের রিপোর্ট অনুসারে। ডেটা সায়েন্টিস্ট, বিআই ম্যানেজার, বিআই অ্যানালিস্ট, ডেটা আর্কিটেক্ট। যদিও এটা হচ্ছে বাইরের কান্ট্রির সাপেক্ষে বাংলাদেশেও খারাপ না, বাংলাদেশে বেশ ভালো এটা পজিশন আছে আর কি। বাংলাদেশে আপনার
এই কয়েকদিন আগে আমি দেখলাম যে হচ্ছে বিভিন্ন কোম্পানি এরকম আছে, মানে অনেক কোম্পানি নিচ্ছে আর কি। আমি যদি আপনাকে একটু দেখাই এখানের মধ্যে, একটা মিনিট। এই যে শিখো, এটা কালকের পোস্ট, জুনিয়র অ্যানালিস্ট স্ট্র্যাটেজি FP&A, এটা তারা খুঁজতেছে। তো এরকম দেখা যায় প্রতি 2-3 দিন পর পরই হচ্ছে আমি মানে দেখি, লিঙ্কডইনে দেখি, বিডি জবসে দেখি, হ্যাঁ এরকম অনেকে আমাকে শেয়ার করে যে ভাইয়া এই জবগুলো এরকম ভাবে আছে আর কি। সো কথা হচ্ছে যে জব নাই তা না, জব আছে, এবং জবের নাম্বার অফ জব অ্যাপ্লিকেশন রেগুলারলি ইনক্রিজ হচ্ছে। প্রবলেম জানেন কোন জায়গায়? এই ধরনের জব করার মতন স্কিলড লোকজন কম, যার কারণে মানে কয়েকটা ঘটনা ঘটে। নাম্বার 1, এই কাজগুলো তারা বাইরের দেশের মানুষদের দিয়ে, ইন্ডিয়ানদের দিয়ে সোর্সিং করায়, কাজটা করায় নেয়। যারা এখানে ভালো জানে তাদেরকে তো তারা ভালো স্যালারি দিয়েই নেয়। আর হচ্ছে অনেক সময় দেখা যায় যে এই আপনার মিডিওকার লেভেলের যারা আছে তারা ধরেন ইন্টার্ন হিসেবে তারা জয়েন করে, পরবর্তীতে তারা সুবিধা মতো ভাবে অন্য জায়গায় তারা চলে যায়। এটাই রাব্বি, আমি আপনার আইডি বললাম আর কি, এটাই রাব্বি। আমার কথা শুনতে পাচ্ছেন ভাইয়া? আচ্ছা, নামটা হারাই গেল আবার। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে হ্যাঁ শাহেক হাসান বলেন। আচ্ছা ভাইয়া, আমার তো মানে ইন্টার্নশিপ হচ্ছে ডেটা সায়েন্সে আমি করছি স্বপ্নতে। তো আমার মানে আপনি যেটা বলছিলেন যে স্বপ্ন থেকেই আমার মানে ইন্টার্নশিপ করছি, আমার 7 মাসের মতো ইন্টার্নশিপ আচ্ছা ছিল। আচ্ছা, তো আমার মোটামুটি যে হচ্ছে মাইক্রোসফট এক্সেল, পাওয়ার বিআই নিয়ে একটা ভালো লেভেলের আইডিয়া আছে। ইভেন আমি পাইথনে কোডও রান করছি, গুড। প্লাস হচ্ছে ট্যাবলেটেও কাজ করছি, মানে এগুলা নিয়ে মোটামুটি আমার আইডিয়া আছে। তো শিখোতে যে জবটা আছে ওটা থেকে আমার অ্যাপ্লাই করা ঠিক হ্যাঁ হবে? হ্যাঁ করেন, শিওর করেন, আচ্ছা সমস্যা নেই, করেন। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, তো আমি এগুলো মানে আরো যেগুলো আছে এটা হচ্ছে আপনার বেশি দিন আগে না, কয়েক মাস আগের ডেটা আর কি। এটা আমি আপডেট করা হয় নাই, স্লাইডটা আপডেট করা হয় নাই। আপনারা এখানে বাংলাদেশি কোম্পানিগুলো যদি দেখেন, এনকোড, ক্লিকপ্যাক, একেস, নিটিং, দেখেন নিটিং এন্ড ডাইং, ওদেরও ডেটা অ্যানালিস্ট লাগে। কথা বুঝেন কোন জায়গাতে লাগে না? ইউনিভার্সাল পারফিউম এন্ড কসমেটিক্স, ওখানেও লাগে। তারপর হচ্ছে মানামি গ্রুপ, ট্যালি খাতা, ওশি ফাউন্ডেশন, আকিজ ইনসাফ, এনসোসিস, মানে আইটি সেক্টর থেকে শুরু করে প্রোডাকশন সেক্টর এবং সার্ভিস সেক্টর যেগুলো আছে প্রায় সব জায়গাতেই মোটামুটি এই ধরনের ডিমান্ড আছে, প্রচুর ডিমান্ড আছে। হ্যাঁ রাব্বি বলুন। ভাইয়া হুম, অ্যাকচুয়ালি আমি তো বিবিএ করতেছি এমএস এর উপরে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। হুম, তো বর্তমান সময়ে এইটার ডিমান্ডটা কতটুকু বাড়তেছে, কিংবা বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে একটু যদি বলতেন। এমআইএস এর জন্য আমার কোনো আলাদা স্পেসিফিক স্লাইড এই জায়গার মধ্যে নাই। আপনি যদি কষ্ট করে, আপনাকে আমি সাজেস্ট করবো যে একটু গুগল দেখেন, গুগলে সার্চ করেন, তারপর যদি না বুঝেন তারপর আপনাকে আমি জাস্ট শুধুমাত্র মেজর যে এরিয়াগুলো সেগুলো এখানে আমি আমার স্লাইডের মধ্যে দেখাচ্ছি। এমআইএস এর কাজ আছে, হ্যাঁ এমআইএস এর অনেক জায়গাতে কাজ আছে। আপনার আইটি সেক্টরেও আছে। আপনার যদি আপনি একটু আইটি রিলেটেড নলেজ যদি ভালো থাকে, আপনার টেকনিক্যাল নলেজ যদি ভালো থাকে, তাহলে এমআইএস থেকে আইটি সেক্টরে সুইচ করার বা ওইসব জায়গায় কাজ করার স্কোপ আছে। আচ্ছা, আমি এগুলো পরে আপনাদেরকে আবার নেক্সট ক্লাসে বা নেক্সট একটা সেশনে আমি ডিসকাস করব। যেহেতু আমাদের এখানে আপনার আজকে হচ্ছে একটা মাস্টার ক্লাস, সবগুলো জিনিস হয়তো সময়ের অভাবে করা যায় না, এক্সপ্লেন করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তারপরও আমি যতটুকু পেরেছি আপনাদেরকে সহজে ক্লিয়ারলি জিনিসটাকে কিছু রিয়েল লাইফ ডেটা বা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। তো আমাদের এই ব্যাচটার পরবর্তী যে ক্লাস সেটা হবে 21 তারিখে আমি ক্লাস নিব। ওই দিন আমি অন্তত শুরুতে ফার্স্ট হাফ অ্যান আওয়ারের মতন কিছু এক্সট্রা জিনিস ডিসকাস করব, ডেসক্রাইব করব, এবং আমরা আপনার স্ট্যাটিস্টিক্সের বা ডেটা সায়েন্সের একদম মূল ফান্ডামেন্টাল কিছু টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনার ফাংশন, ডোমেইন, ম্যাট্রিক্স, ভেক্টর
এগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। কারণ ডেটা সায়েন্সে আপনারা যারা এই রিলেটেড জব ফিল্ডে কাজ করতে চান, যখন আপনি ডেটা সেট নিয়ে কাজ করবেন তখন এই ডেটা সেটগুলোর একদম মূল মানে ক্রিটিক্যাল ফান্ডামেন্টাল যেই জায়গাটা, সেই জায়গাটা আসছে ম্যাট্রিক্স এবং ভেক্টর থেকে। আপনারা সবাই টুকটাক আগে থেকে ছোটবেলায় ম্যাথ পড়ছেন, যারা সায়েন্সে পড়াশোনা করেছেন তাদের হায়ার ম্যাথ ছিল, আপনারা সবাই কম বেশি ম্যাট্রিক্স ভেক্টর এগুলো সম্পর্কে জানেন। ওগুলোর উপর আমি ছোট্ট কিছু রিভিউ নিব। কারণ বিষয়টা হচ্ছে যে আমি যদি আপনাদেরকে যদি একটু মোটিভেট করতে চাই, যদি মোটিভেটিং টাইপের যদি কোনো কথা বলতে চাই, তাহলে আমি আপনাকে এই কথাটা বলবো, ডেটা সায়েন্সের নলেজ বা ডেটা সায়েন্সের যেই কি বলবো, যেই মানে এইটার যে টুলস, এটার যে স্কিল বা এটার সম্পর্কে যেই আপনার নলেজ লেভেলটা, এইটা এমন কিছু না যেটা গায়েবীভাবে হঠাৎ করে চলে আসছে। এগুলোর প্রত্যেকটার পেছনে বেসিক ম্যাথ কাজ করে। এবং আমি আপনাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সামনে এক্সাম্পল দিব যে আমরা ছোটবেলায় ক্লাস 7, 8, 9 বা ইন্টারে যে ম্যাথগুলো করে আসছি সেগুলোরই একটু অ্যাডভান্স এবং একটু ব্রড ভার্সনেই আমরা ডেটা সায়েন্সে ইউজ করি। আচ্ছা, আমি আপনাকে একটা, যেহেতু এই কথাটা আসছে, আমি আপনাকে একটা জিনিস দেখাই, আপনি আমাকে যে কেউ বলবেন যে এটা আসলে কি। হ্যাঁ, আমি লিখতেছি, একটা ছোট একটা ইকুয়েশন লিখতেছি। এটা কি কেউ বলতে পারবেন? এটা স্ট্যাটিস্টিক্স এর একটা ইকুয়েশন। স্ট্যাটিস্টিক্স এর ইকুয়েশন না, এটা ম্যাথের ইকুয়েশন। টু বি স্পেসিফিক এটা ম্যাথের ইকুয়েশন, টু বি স্পেসিফিক এটা জিওমেট্রিক ইকুয়েশন। পিথাগোরাসের উপপাদ্য। এটা পিথাগোরাসের উপপাদ্য না ভাইয়া, এটা লিনিয়ার ইকুয়েশন। হ্যাঁ, লিনিয়ার ইকুয়েশন। এটা হচ্ছে আমরা বলি, বাংলায় বলি কি, সরল রেখা সমীকরণ। আচ্ছা, এবার আপনাদেরকে একটু মোটিভেটিং কথাবার্তা বলি। আমাদের মেশিন লার্নিং মডেলে আমরা মূলত দুই ধরনের প্রবলেম স্টেটমেন্ট নিয়ে কাজ করি, ঠিক আছে? একটা হচ্ছে আপনার রিগ্রেশন টাইপ প্রবলেম, একটা হচ্ছে ক্লাসিফিকেশন টাইপ প্রবলেম। তো রিগ্রেশন টাইপ প্রবলেমগুলো হয় মোটামুটি প্রায় 70% মতন, আর ক্লাসিফিকেশন এবং ক্লাস্টারিং টাইপের যে মডেলগুলো আমরা দেখি এগুলোর ইউজ কেস, মানে ওয়ার্ল্ডে ইউজ কেস যদি বলি, প্রায় 30% মতন। তো এই যে রিগ্রেশনের যে 70% যে কথাটা বললাম, এই 70% বলতে গেলে পুরোটাই ডিপেন্ড করতেছে এই একটা ইকুয়েশনের উপরে, এই পুরোটাই। তো আমি যদি কথাটা এইভাবে ঘুরায় বলি, মেশিন লার্নিং এর রিগ্রেশন দাঁড়ায় আছে এই লাইনটার উপরে। একটা বিল্ডিং এর ফাউন্ডেশন যেমন একদম নিচে, মাটির নিচে আপনার কনক্রিটের যে ফাউন্ডেশন থাকে, এটা হচ্ছে সেই কনক্রিট। একটা মেশিন লার্নিং মডেলের রিগ্রেশন মডেল দাঁড়ায় আছে বা এটার মূল ফাউন্ডেশন আসছে এই একটা ছোট্ট ইকুয়েশন থেকে। এটার উপরই পরবর্তীতে আরো কিছু জিনিস, আরো কিছু প্যারামিটার, আরো কিছু ভেরিয়েবল অ্যাড হয়ে 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 তখন অনেক বড় ইকুয়েশন হয়ে যায়। আমরা যখন বিভিন্ন ধরনের মানে পাওয়ার বিআই বলেন, এক্সেল বলেন বা পাইথনে বলেন, আমরা যখন ডেটাকে ভিজুয়ালাইজ করি, তখন সেই ভিজুয়ালাইজেশন করার সময় আমরা যখন একটা ডেটাকে ড্র করি, সেই ডেটা ড্র করার সময় আমাদের যে মূল যেই কার্টেসীয় স্থানাঙ্ক সিস্টেম মনে আছে আপনাদের? কার্টেসীয় স্থানাঙ্ক সিস্টেম, জি ভাইয়া। এই কার্টেসীয় স্থানাঙ্ক সিস্টেম হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন করার একদম বেসিক ফান্ডামেন্টাল। ওইটা থেকে আমাদেরকে এই জিনিসটা আসছে। আমরা যখন একটা ডেটাবেস নিয়ে কাজ করি, সেই ডেটাবেসের মধ্যে যতগুলো রো এবং কলাম থাকে, সেই রো এবং কলামগুলোকে বিভিন্নভাবে সাবসেট করা, অ্যানালাইজ করা, সেপারেট করা, অ্যাড করা, উপরে নিচে ডানে বায়ে ঘুরানো টুরানো যা আপনি করবেন, এই সব কিছুর উপর মূল ফান্ডামেন্টাল নলেজ জানেন কোত্থেকে আসছে? ম্যাট্রিক্স এবং ভেক্টর থেকে আসছে। তো আমরা ডেটা সায়েন্স এমন কোনো আহামরি খুব বড় কিছু না, এমন কোনো কঠিন কিছু না যেটা আমি জীবনও বুঝতে পারবো না বা যেটা বুঝতে আমার বছর পর বছর লাগবে। যদি আপনি ঠিক মেন্টর, মানে যদি আপনি ঠিকভাবে একটা ভালো মেন্টর ফলো করেন, আপনি যদি ঠিকভাবে একটা ভালো গাইডলাইন ফলো করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এগুলো আমরা ছোটবেলায় যে ম্যাথ করে আসছি ওগুলোরই একটা বড় ভার্সন, ছোট ভাই বড় ভাই, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এবং আমি যে আপনাকে এই কথাটা বলছি,
আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, আপনারা যে যারা যারা এইসব জিনিস নিয়ে যারা কাজ করেন তারা একটু দেখেন যে এইভাবে আপনাকে কেউ ব্যাখ্যা করছে কিনা, বলছে কিনা। শায়েক আহসান বলেন। কার্টেসীয় ইকুয়েশন না কি বলেন? কার্টেসীয় স্থানাঙ্ক সিস্টেম, যেটা ওই এক্স ওয়াই, যেটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস চারটা পোরশন থাকে। আচ্ছা আচ্ছা, আমি যাক এখন আপনাদের তো অনেক কথা বললাম, আমি তাহলে আপনাদের কাছে কিছু কোশ্চেন নেই। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বলেন। আজকের মাস্টার ক্লাসটা আসলে আপনাদের কেমন লাগলো, কতটুকু কি শিখলেন? আর যদি এর মধ্যে আপনাদের কোনো কোশ্চেন থাকে কোর্স বিষয়ক, আমার বিষয়ক, আমাদের কোম্পানির বিষয়ক বা অন্য যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন। প্লিজ গো হেড। হ্যাঁ আহসান বলেন। আমার কোশ্চেনটা মেইনলি প্রজেক্ট গুলো রিলেটেড, যে কি টাইপের প্রজেক্ট নিয়ে ম্যাক্সিমাম টাইম আমরা ডিল করব, বা কি টাইপের প্রজেক্ট গুলো আমাদেরকে শেখানো হবে এই 4.5 মাসে। আচ্ছা, ওই টাইপ এখানে আপনার এক্সেল, পাওয়ার বিআই, এসকিউএল, স্ট্যাটিস্টিক্স, পাইথন, এখানে 5টা মূল মডিউল আছে, 5টা মূল কোর্স। প্রত্যেকটা কোর্সের জন্য আপনার মিনিমাম 2টা করে প্রজেক্ট থাকবে। আর এই প্রজেক্টের যেই টপিকগুলো, সেই টপিকগুলো আপনার বেশিরভাগই থাকবে হচ্ছে আপনার বিজনেস ওরিয়েন্টেড বা বিজনেস সেক্টরে সেলস ডেটা নিয়ে থাকবে। কিছু আপনার থাকবে হচ্ছে কাস্টমার সেগমেন্টেশন ডেটা, এটার উপর বেস করে কিছু আপনার প্রোডাক্টের কোয়ালিটি কন্ট্রোল কিছু ডেটা থাকবে। আর হচ্ছে আপনার হচ্ছে কিছু একটা হচ্ছে আপনার ওই এরকম সুপার শপ টাইপের প্রোডাক্ট ডেলিভারি এবং আপনার প্রোডাক্টের কোয়ালিটি বিষয়ক প্রজেক্ট থাকবে। এই সকল টাইপের এরিয়ার উপর বেস করে আসলে আমরা প্রজেক্টগুলো তৈরি করি। আমি নিজে আপনাদেরকে সেলস ডেটার উপর প্রজেক্ট দেখাবো, ইরিয়ার প্রজেক্টগুলো। আর এছাড়া হচ্ছে আপনাদেরকে মানে আমি হচ্ছে ওই বিগ ডেটা অ্যানালিস্টের হচ্ছে ওই মেডিকেল সেক্টরে হেলথ কেয়ারের প্রজেক্ট দেখাই। আর এখানের মধ্যে আপনাদের বিআই অ্যানালিস্টে আমি ইরিয়ার প্রজেক্ট দেখাবো কিছু ম্যানুফ্যাকচারিং ডেটা দিয়ে, কোয়ালিটি কন্ট্রোলের ডেটা দিয়ে। হ্যাঁ, তাসনিমুল হাসান বলুন। থ্যাংক ইউ ভাই, আজকে এই ক্লাসটা মানে অসাধারণ লেগেছে। এখন আমার যে কোশ্চেনটা আর কি, মানে আমি অ্যাক্সিডেন্টলি এই অ্যানালিসিস এর জগতে ঢুকে গেছি আর কি। আমার পড়াশোনা হচ্ছে আপনার ইংলিশ লিটারেচারে অনার্স কমপ্লিট করেছি, আর এখন কর্মরত আছি যশোর আইটি পার্কে, ওখানে একটা আইটি ফার্মে। এখন ভাই আমি অ্যানালিসিস এর কাজ মূলত এক্সেল দিয়ে করি, আর হচ্ছে এরকম কয়েকটা কোম্পানিতেও আমি ফ্রিল্যান্স হিসেবে তাদের সলিউশনটা দিয়ে দেই। আমার যে কোশ্চেনটা পাই সেটা হলো যে আমার তো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কমপ্লিটলি ডিফারেন্ট একটা সেক্টরে আর কি। এখন আমি খালি কাজ করছি, এখন আমি চিন্তা করছি যে আমি এটারে আর স্কিল আপ করবো কিনা বা আগাবো কিনা। এই ক্ষেত্রে আমি ভয় পাচ্ছি যে আমি যদি আরো আগাতে চাই আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা বাধা হয়ে দাঁড়াবে কিনা। আপনি একাডেমিক্যালি এখন কোন ইয়ারে আছেন? আমি ভাই অনার্স কমপ্লিট করেছি, আর এবারে মাস্টার্স এর এক্সাম দিলাম। তাহলে ইংলিশ লিটারেচার আপনার আন্ডারগ্রেড মাস্টার্স তো শেষ, আপনি আর কি পড়াশোনা করবেন? এবারে আর নাই একাডেমিক পড়াশোনা। তাহলে আপনার কেন এটা মনে হচ্ছে যে আপনি যদি এখন এটা কন্টিনিউ করেন আপনার একাডেমিক্যালি ক্ষতি হবে? কোথায় ক্ষতি হবে? আপনি তো মানে রিকোয়ারমেন্ট এরকম চাইতে পারে কিনা যে হচ্ছে বিবিএ থাকা লাগবে বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এই জিনিসটা এরকম না। এখন আপনার কিছু আপনার থার্ড ক্লাস টাইপের ছ্যাঁচড়া টাইপের কিছু কোম্পানি আছে যারা বলবে যে আপনার তো বিবিএ ব্যাকগ্রাউন্ডের না, তাহলে আপনি এগুলো কি বুঝবেন বা আপনি তো এগুলো জানেন না। তো বাংলাদেশে এরকম কিছু কোম্পানি আছে একটু ছোট লোকি টাইপের কোম্পানি, আবার যেগুলো একটু বড় কোম্পানি তারা মূলত দেখে যে আপনার স্কিলটা কিরকম। এখন স্কিল তো আপনি তাদের সামনে গিয়ে গড় করে মুখে মুখে বললে তো হবে না যে একটা ইন্টারভিউতে বলুন যে আমি এটা জানি এভাবে তো বলবেন না, তাই না? এখন এই স্কিল সেটটা এটা আপনার পোর্টফোলিওর মাধ্যমে শো করতে হবে। ইউ নিড এ পোর্টফোলিও by through your personal website or through your Kaggle অথবা GitHub অথবা এই ধরনের কিছু যেই প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মে আপনার
যেই পোর্টফোলিও, সেই পোর্টফোলিওর একটা হিস্ট্রি থাকতে হবে যে আমি এই কাজগুলো করছি। ইভেন আপনি যেহেতু বললেন যে আপনি কয়েকটা জায়গায় সফটওয়্যারের একটা ইয়াতে আইটি পার্কে আছেন, যশোরে আইটি পার্কে, ওখানে মধ্যে বিভিন্ন কাজ করছেন, এইটাও আপনার একটা অ্যাচিভমেন্ট, এটাও আপনি আপনার সিভিতে অ্যাড করতে পারেন যে আপনি এই রিলেটেড কাজ করতেছি। সো ওই ক্ষেত্রে আপনার এই ইংলিশের এডুকেশনটা আসলে খুব একটা ম্যাটার করে না। আর আপনি যদি এটা ফ্রিল্যান্সিং কথা চিন্তা করেন, ফ্রিল্যান্সিং এ তো জীবন এটা দেখবে না। ফ্রিল্যান্সিং এরকম কত আছে যে আপনার পড়াশোনা করছে হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, অথচ সে আইটি সেক্টরে ধুমায় আসে ফ্রিল্যান্সিং করতেছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? রাব্বি? ভাইয়া আপনি যে মাত্র বললেন পোর্টফোলিওর ব্যাপারটা, যদি এটা একটু ক্লিয়ার করে বলতেন যে কিভাবে আমাদেরকে এটা মেক করতে হেল্প করবে। পোর্টফোলিওটা হয় কি, যে পোর্টফোলিও বলতে কি বোঝায়, যেমন ধরেন আমি যদি বলি যে আমার পোর্টফোলিওতে আমি 5টা প্রজেক্ট করছি, এই 5টা প্রজেক্টের নাম হচ্ছে এরকম, টাইটেল হচ্ছে এরকম, এই 5টা প্রজেক্টে আমি এই ধরনের একটা প্রবলেম ছিল, এই প্রবলেমটা আমি এইভাবে আমি টুলস দিয়ে সলভ করে শেষ করছি। এটা 4 থেকে 5 লাইনের মধ্যে একটা প্যারাগ্রাফে থাকবে, তার নিচে থাকবে সেটার কিছু স্ক্রিনশট অথবা সেটার কিছু রেজাল্টের আউটপুট। এটা হচ্ছে আপনার পোর্টফোলিওর একটা প্রজেক্টের ডেসক্রিপশন। তারপর আসে আপনি আরেকটা যদি করতে চান, তার নিচে আপনি আরেকটা লিখবেন। সিভিতে যেভাবে আপনার অ্যাচিভমেন্ট পরপর সাজান, পোর্টফোলিওটা আপনাকে এভাবে পরপর সাজাতে হয়। বুঝতে পারছেন? আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ Hello. হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝলাম। আচ্ছা, আপনি একটু মানে আপনি যে প্রোটোকল দেখলাম, এখন হচ্ছে আপনি যে ডেটাগুলোর কথা বললেন, আমার আসলে ফ্রিল্যান্সিং এর কাজটা নিয়ে একটু মানে নলেজ কম আছে। কারণ হচ্ছে আমি যে মানে নর্মালি দেখছি যে বিজনেস অ্যানালিস্ট গুলো যে ডেটাগুলো নিয়ে কাজ করে, সেটা কিন্তু খুবই মানে ক্রুশাল ডেটা বা একটু কনফিডেন্সিয়াল ডেটার মধ্যে পড়ে, যে কোম্পানি সেলস বা এই যে। তো এটা ফ্রিল্যান্সিং এ এটার ইয়েটা কিভাবে? কারণ ফ্রিল্যান্সিং মানে ওই ডেটাটাকে একটা অপরিচিত লোককে দেওয়া, যার মানে যেটা না, যার সাথে কোনো কন্ট্রাক্টে আবদ্ধ না কোম্পানি। এইটা হয় কি, এটা আসলে আমি এই ব্যাপারটাতে আপনাকে সরাসরি কোনো আনসার এই মুহূর্তে কারেক্ট আনসার দিতে পারবো না। বাট যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে ওদের সার্ভারে আপনাকে অ্যাক্সেস দেবে, সেই অ্যাক্সেস থেকে ঢুকে আপনাকে কাজটা করতে হবে। ইউজুয়ালি এই কাজটা হয় আর কি, যে বা ওরা আপনাকে সিনথেটিক ডেটা দেবে, আপনাকে সিনথেটিক ডেটার উপর কাজ করে তাদেরকে রেজাল্ট দিতে হবে। ওরা জাস্ট সিনথেটিক ডেটার বদলে রিয়েল ডেটা বসাবে। বুঝতে পারছি। হ্যাঁ, মাহিন আহসান। জি ভাই, আমার গাইডলাইন নিয়ে কিছু কোশ্চেন Sure, ছিল। বলেন। আমি যদি কোনো কারণে লাইভ ক্লাস মিস করি বা কোনো অ্যাসাইনমেন্ট দিতে আমার লেট হয়, সেক্ষেত্রে আমি কি ইমেইলে যোগাযোগ করব নাকি আমাদের যে কারেন্ট গ্রুপটি আছে বিআই অ্যানালিস্টের সেখানে লিখব? আপনি কারেন্ট গ্রুপে লিখতে পারবেন, ইমেলও করতে পারবেন। আপনি যদি ক্লাস মিস দেন, অ্যাটলিস্ট 12 ঘন্টা আগে আমাদেরকে ইমেলে অথবা আমাদের মেসেঞ্জার ওই হোয়াটসঅ্যাপের গ্রুপে আপনাকে জানাতে হবে। আপনি যদি ক্লাসের অ্যাসাইনমেন্ট মিস করেন, তাহলে সেক্ষেত্রে এটার জন্য একটা মাইনাস মার্কিং থাকবে, একটা নেগেটিভ মার্কিং থাকবে, যেটা সরাসরি ওই সময় কাউন্ট হবে না। বাট ওভার দ্য কোর্স, একদম কোর্সের মডিউল শেষে তখন আমরা দেখব যে আসলে কার কার লেট সাবমিশন হয়েছে বা কারা কারা দেয় নাই, সেটার উপর বেস করে ওখান থেকে মার্কিং থাকবে। ইউজুয়ালি আমরা যেটা করি যে আমরা হচ্ছে প্রতিটা ব্যাচ অনুযায়ী, প্রতিটা ব্যাচে আমরা একটা বা দুইটা মডিউল কমপ্লিট হওয়ার পরে ওই মডিউলে মেন্টররা যে সকল অ্যাসাইনমেন্ট বা কুইজগুলো দিয়ে রাখে, সেগুলো তারা ঠিকভাবে টাইমলি শেষ করেছে কিনা সেটা আমরা ক্রস চেক করি, অ্যাটেন্ডেন্সটা ক্রস চেক করি। সেটার উপর বেস করে, মার্কিংয়ের উপর বেস করে আমরা টপ 5 বা টপ 10 হচ্ছে আমরা চুজ করি। না ভাইয়া, আসলে আমি তো আন্ডার গ্রাজুয়েট, তাই আমার যদি মিড উইক থাকে বা পরীক্ষা 1 সপ্তাহ ধরে চলে, তখন একটু আর কি সমস্যা হতে পারে। সেটা আপনি জানায় রাখবেন অ্যাডমিনকে, সেটা আপনি অ্যাডমিনকে ইমেল করে রাখবেন। আপনি কি এনরোল করছেন? জি, এনরোল করছেন? জি জি। মাহিন আহসান, আচ্ছা।
ওকে ওকে, তারপর হচ্ছে আহমেদ রাদওয়ান খান। ভাই আমার দুটো কোশ্চেন ছিল। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে ভাই আপনি ম্যাথ নিয়ে কিছু ব্রিফ দিছেন, তো আমার কোশ্চেনটা খুব সিম্পল ভাই, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড না বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হওয়ার পর আমার মতো যারা ম্যাথ সব ভুলে গেছে, মানে ভুলেই গেছে, আমি ভাই সায়েন্স নিয়ে পড়াশোনা করতে এবার জব করতেছি আমি ব্র্যান্ডিং নিয়ে, তো আমার ম্যাথ আসলে কি নেই, আমরা আসলে রিভাইজ কেমনে করব বা প্র্যাকটিস করার সময় কি কোনো প্রবলেম ফেস করব কিনা, যদি সাজেশন দিতেন। ইউজুয়ালি হয় কি যে যখন আমরা একটা ক্লাস নিই, লাইভ ক্লাস নিই, ওই লাইভ ক্লাসটা 1.5 থেকে 2 ঘন্টার মতো হয়। তো ওই টপিকটা নিয়ে যখন আমরা লাইভ ক্লাস করাই, আমি করাই অথবা আমাদের মেন্টর যেই করাক না কেন, ওইটা সম্পর্কে তার সে ডিটেলস এক্সপ্লেন করে, এবং ওখানে যদি কোনো ম্যাথামেটিক্যাল টার্ম চলেও আসে তারপরে সেটা ক্লাসের মধ্যে এক্সপ্লেন করে দেওয়া হয়। আচ্ছা সেক্ষেত্রে ভাই ধরেন আমি যদি একটু প্র্যাকটিস আপনার কথাটা অনেক দূর থেকে আসছে। সরি ভাই, মানে ধরেন আমি যদি নিজে নিজে একটু প্র্যাকটিস করতে চাই, আমি কি ইন্টারের ম্যাথ গুলো একটু হ্যাঁ রিভাইজ হ্যাঁ করতে পারেন, হ্যাঁ করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই আরেকটা জিনিস ভাই, লুকার স্টুডিওতে কি ভাই ডাটা ভিজুয়ালাইজেশন যেটা হয় এটা কি লাইভ থাকে? মানে ধরেন হচ্ছে পাওয়ার বিআই তে তো যতটুকু আমি জানি যে আর কতক্ষণ পর পর হচ্ছে আপডেট হয়, বাট লুকার স্টুডিওতে ড্যাশবোর্ড গুলো থাকে ওইটা কি ভাই আপডেট কনস্ট্যান্টলি? লাইক এস হচ্ছে গুগল শিটে যদি আমি কোনো ডাটা দেই আরেকজন হচ্ছে লাইভ দেখতে পাচ্ছে। হ্যাঁ 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 এটা পসিবল, এটা করা যায়। এটা আসলে আমি অ্যাপ্রোপ্রিয়েট, মানে আই এম নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট পারসন টু আনসার দ্যাট। এটার জন্য আমাদের এক্সপার্ট যে আছে নাজিম আপনাকে ভালো আনসার দিতে পারবে। ওকে শিওর ভাই, আমি ক্লিয়ার ভাই, থ্যাংক ইউ। আমি যদি আচ্ছা মেহরাজ রাব্বিন মিস করি তাহলে ভাই আমাদের রেকর্ড ক্লাস, হ্যাঁ রেকর্ড ক্লাস দেওয়া হবে, একদিন পর রেকর্ড ক্লাস দেওয়া হবে। যেদিন ক্লাস শেষ হবে তারপর দিন দুপুরের মধ্যে রেকর্ড ওই ভিডিওটা আপনাদেরকে যার যার ইমেলে পার্সোনালাইজড ভাবে দেওয়া হবে। শাহাদুজ্জামান শাওন। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা কোশ্চেন ছিল ভাই, এই রিপোর্টেড পাইথনের রেকর্ডেড ভিডিও ছাড়া আর কোনো মানে পাইথনের টপিক সম্পর্কে আর মানে সরাসরি ক্লাসে আর কোনো ক্লাস করাবেন হ্যাঁ নাকি? করানো হবে। এই রেকর্ড ভিডিওগুলো দেওয়া হয়েছে আগে, যে আপনারা প্রথমে যেন পাইথনের বেসিক স্ট্রাকচার, ফাংশন এবং লাইব্রেরি সম্পর্কে জানতে পারেন। যখন আপনারা এগুলো মোটামুটি শেষ করবেন, এগুলোর জন্য আপনাদেরকে অন্তত প্রায় 2 থেকে 2.5 মাস সময় দেওয়া হবে। 2 থেকে 2.5 মাসে আমরা অন্য যে সকল কোর্সগুলো আছে যেমন এক্সেল, পাওয়ার বিআই এগুলো শেষ করব। আর এই পাইথনের বেসিক যে সকল কনসেপ্টগুলোর ভিডিও আপনাদেরকে অলরেডি দেওয়া হয়েছে, আমি আপনাদের এগুলোর উপরে ইডিএর প্রজেক্টের ক্লাস নিব। ঠিক আছে, আচ্ছা জি ভাই ওকে। সো এখন মোটামুটি আপনাদের অনেকের প্রশ্নের অনেকগুলো প্রশ্নের উত্তর দিলাম। এখন আমি আপনাদের কাছে একটা কোশ্চেন করতে যাচ্ছি, আনসার দিতে হবে নট নেসেসারি, বাট দিলে আমি হয়তো আমার জন্য হয়তো একটু সুবিধা হবে আর কি, বা আপনি পরেও দিতে পারেন, সমস্যা নাই। সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে এখানে যারা আছেন এই মুহূর্তে 19 জন আছেন আমি দেখতে পাচ্ছি। আপনারা কারা কারা মানে যারা এনরোল করছেন তো করে ফেলছেন। আমাদের এনরোলমেন্ট চলবে হচ্ছে 21 তারিখ পর্যন্ত, বা এটা হয়তো আমরা একটু এক্সটেন্ড করে 23 বা 24 তারিখ মতো নিতে পারি মেবি। তো কারা কারা এনরোল করবেন সেটা যদি আপনি কনফার্ম হয়ে থাকেন একটু হাত তুলতে পারেন। আমি এমনি একটু দেখতে যাচ্ছি যে কতজন এনরোল করতে পারে না। হাত তুলেন। ইমতিয়াজ একজন, আচ্ছা আমি একজন দেখতে পাচ্ছি, বাকিরা এখনো কেউ ওইভাবে হয়তো আপনারা কনফার্ম না, মেবি হয়তো আপনারা একটু দেখতে যাচ্ছেন, হয়তো আপনারা চিন্তা করতেছেন যে এত টাকা দিয়ে এখানে কোর্স করব কি বা শিখাবে, তার থেকে 2000 টাকা 3000 টাকা দিয়ে রেকর্ড কোর্স করে ফেলি তাও মনে হয় বেটার। হয়তো সেখানেও আপনারা ইন্টারেস্টেড। সো ইটস অল আপ টু ইউ, কোনো সমস্যা নেই, যেখান থেকে খুশি সেখান থেকে আপনারা শিখতে পারেন। আর এছাড়া হচ্ছে যারা অলরেডি আসেন তো আসেনি, চেষ্টা করবেন যে 21 তারিখের মধ্যে এনরোল করার। এনরোলমেন্টের জন্য আমাদের পেজে একটু ইনবক্স করবেন যারা অলরেডি ফর্ম ফিল আপ করছেন। আমি হচ্ছে দেখেছি যে কতজন 16 জন নাকি 17 জন ফর্ম ফিল আপ করছে। তো অনেকেই হচ্ছে বলছে যে তারা করবে, আজকালকের মধ্যেই করবে। তো যারা এখনো কনফার্ম না তারা দ্রুত কনফার্ম করে ফেলবেন। আর এরপরে আমাদের পরের একটা ব্যাচ শুরু হবে, সেটা হচ্ছে ডেটা সায়েন্টিস্টের উপরে।
ওইটা আমরা হচ্ছে মেবি শুরু করব মে মাসের 2 বা 3 তারিখের দিকে আর কি। ওটা পরের হিসাব। এখন আমরা আপাতত এটা নিয়ে বিজি আছি। তো যদি আর কারো কোনো কোশ্চেন আমার করার ইচ্ছা ছিল, আমার এখন ইচ্ছা নাই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ অনেকক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য। এতক্ষণ ধরে আপনারা এটা শুনলেন, আপনাদের কতটুকু কাজে লাগছে সেটা আসলে আমি ঠিক জানি না। হয়তো আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে কিছু প্র্যাকটিক্যাল বাস্তবধর্মী কিছু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য। তারপর যদি কোনো ফার্দার কোশ্চেন থেকে থাকে আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন, অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারেন অ্যাডমিশন রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য, বা আমাদের যে ইমেল আছে ইমেল করতে পারেন। আপনাদের মধ্যে যারা আন্ডারগ্রেডের স্টুডেন্ট, তারা যদি আপনাদের আন্ডারগ্রেড রানিং স্টুডেন্ট যারা, তারা তাদের আইডি কার্ডটা যদি করেন, আমাদেরকে আইডি কার্ডটা যদি ইমেল করেন, তাহলে সেক্ষেত্রে আপনারা 1000 টাকার একটা ডিসকাউন্ট পাবেন। এমনিতেই তো ঈদ উপলক্ষে একটা ডিসকাউন্ট আছেই 8500 টাকা, তার উপরে আরও 1000 টাকা ডিসকাউন্ট পাবেন যদি আপনি কারেন্ট আন্ডারগ্রেড স্টুডেন্ট হন। আই মিন এখন এই মুহূর্তে রানিং ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার অবস্থায় আছেন এরকম। আচ্ছা, আর একটা আমি এখানে কমেন্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পেমেন্ট সিস্টেম। কাজের সময় বাংলাদেশ সময় সকাল 9টা রাত 9টা পর্যন্ত কখনো কখনো বৃদ্ধি পায়, ক্লাস শিডিউল কি আমার সাথে একই হবে? আমাদের বাংলাদেশ টাইমে ক্লাস হচ্ছে রাত্রে 9:30 থেকে শুরু করে রাত্রে 11টা পর্যন্ত। এর মধ্যে যদি আপনি শিডিউল ম্যানেজ করতে পারেন তাহলে আপনি হয়তো কোর্সটা করতে পারবেন। আমাদের এখানে কিন্তু দেখা যায় কিছু কিছু এরকম ব্যাচে দেশের বাইরে থেকেও কোর্স করে, তো তারা দেখা যায় তাদের ওখানে বিকাল অথবা সকাল অথবা সন্ধ্যার টাইম, ভোরবেলা এরকম অবস্থায় কিন্তু তারা ক্লাস করে। আর যদি কোনো কারণে ক্লাস মিস হয়েও যায়, তারপরও রেকর্ড ফাইল তো আছে, রেকর্ড ভিডিওটাও তারা দেখে নেয়। আর তারপর হচ্ছে ইরফান ইউটিউব পেমেন্ট প্ল্যানটা কি জানানো যাবে? হ্যাঁ, পেমেন্ট প্ল্যানটা হচ্ছে যে আমাদের প্রথমে এনরোলমেন্ট ফি 3500 টাকা, আর তারপরে সেকেন্ড ইনস্টলমেন্ট হচ্ছে 3000, আর তারপর থার্ড ইনস্টলমেন্ট মনে হয় 2000 বা 2500। আমাদের ক্লাস কি বার হবে? ক্লাস হবে সপ্তাহে 2 দিন, রবিবার এবং বুধবার। আজকে বুধবার গেল, আজকে আমরা মাস্টার ক্লাস নিয়েছি, ওরিয়েন্টেশন সেশন নিয়েছি। আগামী রবিবার দিন হোপফুলি ইনশাল্লাহ 21 তারিখ রবিবার আমাদের প্রথম ক্লাস শুরু হবে। ওকে, তাহলে যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে, আমি তাহলে আজকে এখানে এই পর্যন্ত রাখি। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর বিং ফর দিস লং, and I hope you understand the concept of business intelligence analyst and how it works, what are the application areas. So এই জিনিসগুলো আপনাদের জানা থাকলে আপনাদের পরবর্তী ডিসিশন নিতে সুবিধা হবে, আপনি কোর্সটা করবেন কি করবেন না। আর যারা করবেন তারা দ্রুত এনরোলমেন্ট করে ফেলবেন, কারণ আমাদের যেহেতু সিট সংখ্যা সীমিত, আমরা হয়তো সর্বোচ্চ দেখা যায় যে 18 বা 20 জন স্টুডেন্ট নিয়ে থাকি, এর বেশি স্টুডেন্ট নেই না। তো আগে আসলে আগে সিট ফিল আপ হয়ে যায়, তো চেষ্টা করবেন আগেই অ্যাডমিশন নেওয়ার। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ, বাই বাই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, গুড নাইট, আসসালামু আলাইকুম।